আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা, এইটার জন্য আমরা একটা বুদ্ধি তোমাকে আগে শেয়ার করি। সেটা হচ্ছে এখন থেকে তুমি যা কিছু শুনবা সেটা লিখবা। যে ভাই কারণটা কি? কারণ হচ্ছে তোমরা যে ফাইনাল পরীক্ষাটা দিবা সেই পরীক্ষা কিন্তু তোমাকে লিখতে হবে। তা বেশিরভাগ স্টুডেন্ট যে বড় ভুলটা করে, লেখার যে অভ্যাসটা সেটা রেগুলার সে মেনটেন করে নাই, এবং পরীক্ষার আগেও দেখা যায় যে সে স্লাইড দেখতেছে, বই দেখতেছে, কিন্তু লিখতেছে না। এবং এই কারণে বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষার দিন ব্রেইন যেটা ব্লক হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি থট ব্লক, এটা হয়ে যাবে। তার মানে তুমি এখন থেকে যা কিছু শুনছো এটার টু দা পয়েন্টের মেইন যে ফ্লো চার্ট স্টাইলে একদম মূল কথাটা লেখার চেষ্টা করবা। এইটা যখনই তুমি করবা, এরপরে ইংরেজি যে পরীক্ষাটা হবে তোমার জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা হবে। তার মানে আজকে এখন থেকে শুরু করে তুমি যখন থেকে ক্লাসটা দেখছো এই সময় থেকে পরীক্ষার একদম 2 ঘন্টা আগ পর্যন্ত প্রত্যেক ঘন্টাতেই তোমার হাতে কলম আর খাতা থাকবে। তার মানে কলম এবং খাতায় লিখতে হবে। এবং খেয়াল রাখবা যে পরীক্ষা তুমি প্রথম দিন যেটা দিবা সেটাতে কিন্তু তোমাকে লিখতে হবে। তার মানে তোমার যদি লেখার অভ্যাস থাকে, ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা হবে। তা মার্কস ডিস্ট্রিবিউশন তোমরা মোটামুটি সবাই জানো। আমরা এখানে তোমাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই। ইংরেজি ফার্স্ট পেপারে 60 নাম্বার আছে, যেখানে 58 থেকে 60 পাওয়া যায়। যে ভাই কি বলেন? হ্যাঁ। তার মানে 58 থেকে 60 শুধু প্রথম 60 নাম্বারের মধ্যে পাওয়া যায়। আর রাইটিং অংশ যে রয়েছে 40, সেই 40-এ মোটামুটি মোটামুটি বলা যায় যে 32 থেকে 35 নাম্বার পাওয়া যায়। তার মানে দুইটা যদি আমরা যোগ করি ইংলিশের ক্ষেত্রে গড়পড়তা বলা যেতে পারে যে প্রায় 86 থেকে 90 এইরকম নাম্বার ইংলিশ ফার্স্ট পেপারে পাওয়া সম্ভব, এবং খুব ভালোভাবে সম্ভব। যে অনেকের যে ভাই আমার তো পড়া হয় নাই, আগে আমি ঠিকভাবে রিভিশন দেই নেই, এই সময়টা বললেও কি পারবো? হ্যাঁ পাবা। কারণ আমরা তোমাকে একদম সাজানো গুছানো একটা হচ্ছে সাজেশন দিয়ে দিচ্ছি, এবং কিভাবে পড়তে হবে গোটাল আউটলাইনটা বলে দিব, এবং মূল কয়েকটা ফর্মুলা বলবো যে এই ফর্মুলাগুলো তোমার জানা থাকলে ইংলিশ লেখার ক্ষেত্রে তোমার ইনশাল্লাহ ভুল হবে না। বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা বড় ভুল করে, একদম ইংলিশের মৌলিক নিয়মের মধ্যে ভুল করে, সেটা যাতে না হয় সেরকম কিছু নিয়ম খালি বলবো, কয়েকটা নিয়ম একদম যেটা দরকার, যে নিয়মগুলো ঠিকভাবে জানা থাকলে একটা স্টুডেন্ট লেখার ক্ষেত্রে আল্লাহর রহমতে ইনশাল্লাহ সুন্দর করে সে হচ্ছে হ্যাঁ। আচ্ছা, এটা কার? 27 কোনো কমেন্টসে এখন ইয়া না, আমি 26-এর ব্যাচ পড়াচ্ছি। এর আছে না, এর স্টুডেন্টশিপে ক্যান্সেল হয়ে যাবে, আর পড়তেই পারবে না। তুমি বিশাল, তোমার হচ্ছে যে ফার্স্ট ইয়ারের তোমার যে চ্যাপ্টার সব সুন্দর করে দেওয়া আছে। আর যেখানে দায়িত্ব আছে, তুমি এই যে ক্লাসের সময় আসছো, তুমি আর পড়তে পারবে না আমাদের কাছে, অন্য কাছে তোমার টাকা পুরো রিফান্ড হয়ে যাবে। রিফান্ড তো হয় না তোমাকে এমনিতেই, আর পড়তে পারবে না অন্য জায়গায়। তুই আমার ক্লাসের শুরুতে প্রত্যেকটা সুন্দর আছে না, ও আমার শুরুর সময় এসে আন্দাজে তোমার হচ্ছে যে আমি তোমার ক্লাস করাচ্ছি 26-এর, ও 27, তোমার হচ্ছে যে ইয়া না, এটা না? হ্যাঁ। হ্যাঁ, মনে হচ্ছে তুমি রসায়ন, তোমার যেই ক্লাস দেওয়া হয়েছে তুমি একদম আর করতে পারবে না। বাস, তোমার হচ্ছে না, আমি এই যে অফিসে বলে দিচ্ছি, তুমি ক্লাসের সময় আসো, তুমি তো ফাইজলামি করতে আসো। আমি পড়াচ্ছি তোমার সিনিয়র ব্যাচ 26, ওদের পরীক্ষা, আর তুমি এসে এখানে হচ্ছে যে কমেন্টস করা শুরু করে দিলা, মানে কি? তার মানে তোমার মোটিভ ইয়া, তোমার প্রত্যেকদিন দেয় না লেকচার? যতগুলো পরীক্ষার নেওয়া হয়েছে তোমাদের বলা হয়েছে না ফার্স্ট ইয়ারের সিলেবাস কিভাবে কি করা আছে? তারপরে তুমি পেজে আমি ক্লাস শুরু করলাম, তুমি যে এসে বললা, তার মানে তুমি অন্য জায়গায় পড়বা, বাস, আর এখানে না। কারণ আমরা যে স্টাইলে যত সহজ করে একটা স্টুডেন্টকে পড়াই, তারপরে যদি তার সমস্যা, তাহলে ভাই আমাদের কাছে না, অন্য জায়গায় তুমি পড়ো। একদম ক্লিয়ার কাট কথা সবার জন্য আমার থাকে, ঠিক আছে? আর কোনো কথাই নেই, একদম ক্লিয়ার কাট। অন্য জায়গায় যেয়ে পড়ো, আমি এখনই বলে দিচ্ছি, তোমার তুমি আর পড়বা না। এত সুযোগ সুবিধা এত ইজি করে পড়াই দিই, ভালো লাগে না? তার মানে ওই যে কঠিন করে 10 ঘন্টা 5 ঘন্টার লেকচার অপ্রয়োজনীয় জিনিস দিয়ে বুঝাই দিতাম, খুব ভালো হতো, আর পড়তে পারবো না। এখন আমি তোমার ইয়া করতেছি, তোমার এখনই তোমার সব গ্রুপ থেকে তুমি কি, আমি যেটা পড়াই দেই এত সহজ। এই এই যে কি একটা স্টুডেন্ট আছে, এখনই নামটা আমি দেখলাম, ধরো ওই স্টুডেন্টটার, ওর যেই টাকা তার সাথে আরো 2000 টাকা যোগ করে ওর গার্ডিয়ানের টাকা রিফান্ড করো এখনই, আমি ক্লাসের মধ্যে, ঠিক আছে? রিফান্ড তো নাই, ও বাতিল, আর পড়তে পারবে না, অন্য জায়গায় পড়বে। এরকম কোনো স্টুডেন্ট পড়তে পারবে না। পড়ার সময় এসে আমি পড়াচ্ছি, আমি সবচেয়ে সহজ করে পড়াই, আমি জানি না আমাদের লেকচারের সিস্টেম কি? তুমি আসিয়া ক্লাসের সময় তুমি তো আসছো ডিস্টার্ব করতে। তোমার যদি ভালো মোটিভ থাকতো, আমি ক্লাসে আসছি, তুমি আসিয়া হ্যাঁ যে ভাই আমার এটা ইয়া, তোমার কতগুলো কি দেওয়া হয় আমি জানি না, আমি পড়াইছি না? তুমি আগে লাইভ ক্লাসগুলো তোমার করো নাই তুমি ঠিক সময়, এখন আসিয়া তুমি গান্দাম লাগা শুরু করছো তোমার ফার্স্ট ইয়ার পরীক্ষার সময়। তোমার কোন অধ্যায়ে কতটুকু পড়ায়নি, তুমি কিছুই পড়োনি, আর পারবাই না তুমি এখানে পড়তে, বাস, একদম ক্লিয়ার কাট কথা। আচ্ছা দেখো, আমি যে জায়গায় আছি ছিলাম সেই জায়গায় আগে ঢুকে পড়ি। তাহলে ইংলিশ ফার্স্ট, দেখো আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করি। রেগুলার যদি তুমি রেগুলার আমরা যে স্টাইলে পড়াই সেই স্টাইলে যদি তুমি লাইভ করো, রেগুলার যদি তুমি সামারি করো, রেগুলার যদি তুমি পরীক্ষা দাও, তোমার কোনো টেনশনে হবে না। কিন্তু যখন তুমি রেগুলার করবে না,
হঠাৎ করে পরীক্ষার আগে আসি তোমার ডিস্টার্ব শুরু হয়ে যাবে, হ্যাঁ ভাই এটা কি হলো, আমি কি করবো এখন। তোমার নিয়ম হচ্ছে যে কোনো পড়াশোনা তুমি প্রথম থেকে যা কিছু পড়বা কন্টিনিউয়াস রিভিশন এবং রেগুলার পরীক্ষার মধ্যে থাকবা। তুমি পরীক্ষা রেগুলার দিবা না, ডিউ টাইমে ক্লাস করবা না, লাইভে তো আমি কোনোদিন দেখিনি, যখন আমি রেগুলার লাইভ নেই পাই না তো। তো প্রত্যেকটা লাইভ ক্লাস ঠিকভাবে যদি করো, প্রত্যেকটা পরীক্ষা যদি তুমি ঠিকভাবে দাও, রিভিশন যে অনুযায়ী হওয়ার কথা, যে অনুযায়ী আমরা বলি সেটা যদি তুমি করো, পরীক্ষার আগে তোমার কোনো টেনশন করার, এ প্লাস কি কোনো কঠিন কাজ? কিন্তু তুমি একটা কঠিন তো নিজেরা বানাও। তোমাকে যেগুলো জিনিস বলি সেগুলো থেকেই প্রশ্ন আসে। তারপরে হ্যাঁ, তারপরে তুমি হচ্ছে যে ঠিকভাবে পড়ো না, মানে ফাইজলামি করো, তাহলে অন্য জায়গায় পড়ে যেখানে সহজ আমার সাথে পড়ে সেখানে পড়ো। বারবার বলছি না, পড়ার ক্ষেত্রে আমরাই ফার্স্ট আমরাই লাস্ট, এর থেকে আর কোনো এসে সহজ কিভাবে হয়? তারপরে আসিয়া মানে যে ভাই পাইলাম, মানে ফাইজলামি করো। যেইভাবে পড়াই এত সহজ করে, এসে সহজ কোথায় পড়ায় সেটা বলো দেখি, আমি ওইখানে পড়বো। যে হ্যাঁ এসে সহজ করে পড়া ওইখানে পড়ি। না পড়ে কি এ প্লাস পাওয়া যায়? রেগুলার পড়তে হয়। রেগুলার যখন একটা স্টুডেন্ট পড়বে তখন সে হচ্ছে যে অসাধারণ রেজাল্ট করবে। সে রেগুলার একটু করে পড়লেই তার পড়াটা ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে এবং সে ইনশাল্লাহ অসাধারণ রেজাল্ট করতে পারবে। তা তুমি হচ্ছে যে রেগুলার পড়বা না, হঠাৎ করে আসিয়া তোমার পড়া মাথায় ঢুকবে। তোমার পরশু দিন তোমার পরীক্ষা, এ প্লাসের পরীক্ষা, তুমি আজকে এসে যদি কও যে ফার্স্ট ইয়ার ফাইনালের পরে এই যে এইচএসসি যে 27-এর এই যে নতুন প্রোগ্রাম শুরু হবে, তাইলে হচ্ছে যে হ্যাঁ থিমের সহজ নিয়ম দিয়ে হ্যাঁ সবগুলো দিয়ে দিচ্ছি, তাহলে আমি যে জিনিসটা বারবার বলছি, তার মানে কি মোটিভটা খারাপ? যে আমি তো সবসময় যে কোনো কমেন্ট যদি দেখি, আমি অবশ্যই দেখি যে আমি লাইভে আসি, তাহলে আমি কি পড়া আমি জানি না? এত সস্তা পড়াশোনা, মানে কতটা সহজ করে যে আগে পড়েই তারপরে আমি আসতেছি। এখন দেখো পুরো ফোকাসটা পুরো পড়ার মধ্যে কর। ঠিক আছে বলছে পানি খাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ সামারি। তাহলে ওই যে দেখো ওই যে মিরাজউদ্দিন, যে যার ওই ইয়াটা আছে মনের মধ্যে, সততা আছে এবং যে জিনিসটা বুঝে, সে তো দেখে আরেকটু নর্মাল পানি দেন তো, আগে পানি খাই। সে একটা স্টুডেন্ট ক্লাসটা দেখলে, আরে ভাই যে সবচেয়ে ভালো পড়া তার কাছে তুমি সহজে পড়াটা বুঝতে পারো, তুমি আসিয়া একটা হ্যাঁ যে ভাই আমি এইটা তোমার যেটা দেওয়ার কথা আমি তার চেয়ে বেশি করে দিই, প্রত্যেককে তার চেয়ে বেশি করে দিই যে হ্যাঁ তোমার এইটা পড়াটা কতটা সহজ করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো, ওকে। যে জায়গায় আমি ছিলাম, ইংলিশ ফার্স্ট পেপারে আগে আমি তোমাকে সাজেশনটা খুব দ্রুত আগে দিতে থাকি, ঠিক আছে? সাজেশনটা একটু দেখো তাহলে বুঝতে পারবা। দেখো যে আমরা এখানে মোটামুটি 15টার মতো প্যাসেজ দিয়েছি। তুমি জানো যে 3টা প্যাসেজ থাকবে এবং প্যাসেজ থেকে তোমার 35 মার্কস হবে। আগে তুমি সাজেশনটা একটু দেখে নাও এবং এই সাজেশনটার পিডিএফও তুমি পাবা। সেই পিডিএফটা পাওয়ার জন্য অফিস থেকে তোমাদের এখানে, মানে আমার ক্লাসের পরে পেজ থেকে, আমাদের যে পেজ আছে সেখানে একটা পোস্ট করবে, কিভাবে সাজেশনটা পাবা সেটা ইনশাল্লাহ তুমি ইনস্ট্রাকশন চলে আসবে। আচ্ছা এখানে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে এডুকেশন এইমস, দি ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল, তারপরে অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট। আচ্ছা এগুলোর একটু খালি সামারি বলে দিই যাতে করে তুমি পড়াটা রিলেট করতে পারো যে এটা কোনটা বলছে। যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার মানে কৃত্রিম যে বুদ্ধিমত্তা আছে, সারা দুনিয়ার মধ্যে বিপ্লব তৈরি করে ফেলছে। এটা পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অসাধারণ, এবং যেই কাজটা অটোমেট করা যায় এটা কিন্তু এআই দিয়ে করা যায়। তাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াশোনা এর টেক থেকে শুরু করে সব ক্ষেত্রে কিরকম রেভলিউশন নিয়ে আসছে এইটা নিয়ে হচ্ছে এখানে বলছে। ওকে হ্যাঁ হ্যাঁ ওই যে এরপরে দেখো এডুকেশনে এই যে পরীক্ষা যে আসতেছে না, যত পরীক্ষা আসবে আমরা যে কত অসাধারণ পড়াইছি এটাই অন ক্যামেরায় বলতেছে, এটা পরীক্ষার হলে যায় বুঝতে পারবা। পরীক্ষা দিবা না, প্রথম থেকে বলি ভাই আমরা যা পড়াই এখান থেকে প্রশ্ন, এই পরশুদিন পরীক্ষা হবে তো ইনশাল্লাহ, পরীক্ষার পরে কথা হবে। যেগুলা পড়াই যেগুলা দেই দেখি হচ্ছে সবচেয়ে বেশি ইনশাল্লাহ প্রশ্ন কমন আসতেছে কিনা দেখো। আর কোনো কথা নেই। এডুকেশন এইমস তার মানে শিক্ষার উদ্দেশ্য কি? মানুষকে হচ্ছে অসাধারণ করে তার মনের ভিতরের যে শক্তি আছে সেটাকে জাগায় তো, রাইট কোনটা রং কোনটা সেটা বুঝতে পারা, সততা নিয়ে আসা, ইন্টিগ্রিটি নিয়ে আসা, এই ব্যাপারটা যেটা করতে পারে। হ্যাঁ এইটা হচ্ছে এডুকেশন এইমস। হ্যাঁ ওকে ফাইন। দি ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল, এরিস্টটল যে আছে সে বলছে যে মানুষ হচ্ছে সামাজিক জীব। এইটার উপর ভিত্তি করে যে মানুষ সমাজবদ্ধ হয়ে থাকে, একা কেউ থাকতে পারে না এবং পারস্পরিক যে আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়, এইটা হচ্ছে এখান থেকে আসছে, দি ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল। ওকে। অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট তার মানে হচ্ছে যে এই যে তারুণ্য, এই সময়টায় বাংলাদেশের যে ছেলে এবং মেয়ে তারা কি কি প্রবলেমের মধ্যে পড়ে সেইটা নিয়ে হচ্ছে আলোচনা যেখানে হয় সেটা হচ্ছে অ্যাডোলেসেন্ট কনস্টিটিউট। ওকে। ওয়াটার ওয়াটার এভরিওয়ার তার মানে সারা দুনিয়ার সব জায়গায় পানি আছে। আমাদের শরীরের 3 ভাগের 2 ভাগ হচ্ছে পানি, কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই পানিটা দেখা যাচ্ছে যে বিশুদ্ধ না হলে জীবন ধ্বংস হয়ে যেতে পারে।
এবং ওই যে একটা গল্প, তো সেন্ট মেরিনারের যে গল্পটা ছিল সেখানে জানো নিশ্চয়ই, যে যে নাবিক ছিল সে হচ্ছে একটা অভিশাপের কারণে, চতুর্দিকে পানি আছে কিন্তু সমুদ্রের পানি সে পান করার যে ব্যাপার সেটা হচ্ছে যে পারতেছে না, এই জন্য তার হচ্ছে জীবন মৃত্যুর যে একদম দোলাচল সেই রকম একটা অবস্থায় সে পড়ছিল। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি লাইক আওয়ার্স, তারপরে দেখো দি সাকসেস অফ কালসিন্দার গার্লস, এটা কি বলছে এটা বলি একটু, যে আমাদের যে সোসাইটি এখানে মেয়েদেরকে হচ্ছে সাধারণত খেলাধুলা বা বেশি করে পড়াশোনা এগুলোতে খুব একটা বেশি উৎসাহিত করে না, খেলাধুলার ক্ষেত্রে তো একদম করেই না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে কলসিন্দার যে গার্লস আছে ওইখানকার যে মেয়েরা আছে তারা টিচারদের উৎসাহ অনুপ্রেরণায় দেখা যাচ্ছে সারা দেশের জাতীয় যে মহিলা দল আছে সেখানে অসাধারণ রেজাল্ট করছে। এইটা নিয়ে হচ্ছে একটা সুন্দর, খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট এটা। হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, অথবা শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স, তার মানে একটা মেয়ের যখন বিয়ে হয় তারপরে সে অল্প বয়সে মা হয়ে গেলে কি কি স্বাস্থ্যগত সমস্যা, তারপরে হচ্ছে তার পড়াশোনার সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়, ইকোনমিক্যাল যে অবস্থা আছে সেটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, এরকম সবকিছুতে সে হচ্ছে দেখা যায় একটা বাধার সম্মুখীন হয়ে যায়। এইটা নিয়ে দেখা গেছে যে আসছে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড অথবা শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স, এইটা এটার সাথে রিলেটেড, খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো যে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট, তার মানে টাকা আমরা যে বিভিন্ন ভাবে খরচ করি এটা যাতে বেশিও না করি এবং এটা যাতে অপচয় না হয় এবং এটা যাতে ভালো কাজে লাগে, এইরকম ব্যাপার নিয়ে একটা ইয়া করছে। ওকে, হ্যাঁ। এরপরে যেটা রয়েছে ইনসিভিক এঙ্গেজমেন্ট ইস্যুস, তার মানে হচ্ছে এই যে আমরা যে সোসাইটিতে থাকি, সমাজে যদি কোনো বৈষম্য দেখি, কোনো জায়গায় অন্যায় দেখি, তাহলে সেইটার বিরোধিতা করা, সেইটার হচ্ছে যে বলা যেতে পারে যে হচ্ছে যে ওটাকে কি বলে, যে হচ্ছে প্রোটেস্ট করা, এইটা যেটা এইটা হচ্ছে ইনসিভিক এঙ্গেজমেন্ট ইস্যু যে আছে এইটাতে বলছে। তার মানে এই যে যেমন জুলাই আপরাইজিং, জুলাই যে হচ্ছে যে গণ অভ্যুত্থান হইল, এইখানে কিন্তু হ্যাঁ, এখানে তাদের যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো যে এই জুলাই এই বিপ্লবটাতে হইলো, এটাতে কিসের কারণে হয়েছে, এই যে দেখা গেছে যে মানুষজন যে হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে মানে প্রতিবাদ করছে তখনই তো এই ঘটনাটা ঘটছে। তো এখানে ওই জিনিসটাই বলছে যে সিভিক এঙ্গেজমেন্ট ইস্যু, তার মানে হচ্ছে যে সমাজের অন্যায় বৈষম্য দেখলে সেটার বিরুদ্ধে দাঁড়ানো, কোথাও যদি কোনো বিপদ দেখে মানুষ একজন আরেকজনের সাথে হচ্ছে হ্যাঁ কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে যে বলা যায় যে বন্যা, তারপরে হচ্ছে যে ঘূর্ণিঝড়, এগুলোতে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, এইটা নিয়ে হচ্ছে বলছে। ওকে, এরপরে যেটা রয়েছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স, তার মানে ড্রিমস যে আছে এইটা হচ্ছে যে ফিলোসোফার যারা আছে তাদেরকে হচ্ছে যে একদম সবসময় এদের একটা চিত্তাকর্ষক বিষয় ছিল যে স্বপ্নগুলো কিভাবে আসে, হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে যে বলা যেতে পারে যে মানুষের ঘুমের মধ্যে এটা কি সম্পর্ক, এইটার ঘুমের সাথে এই যে সচেতন অচেতন মনের সাথে স্বপ্নের কি ব্যাপারটা, এটা নিয়ে এখানে বলছে। তাহলে এটা গেল। এরপরে দেখো অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ, এটা ওই যে ইয়াতে হচ্ছে আমি হাফ ওয়েকেন্ড মানে আধা ঘুম জাগ্রত অবস্থা, এটা একটা ঘটনা, এটা খুব ইম্পর্টেন্ট, সমস্ত ঢাকা বোর্ডে কতবার আসছে। তারপরে দেখো অ্যাকর্ডিং টু সাম মিথস, ওই যে এটা, তারপরে হচ্ছে বেহুলা, এরপরে হচ্ছে দেখো ফোক মিউজিক, এটা কিন্তু আসতে পারে। এরপরে দেখো লালন শাহর জীবন নিয়ে আসছে, তারপর আর্ট মানে হচ্ছে শিল্প, এইটা হচ্ছে যে এইটার সাথে যে চেষ্টা জড়িত, এটার সাথে যে হচ্ছে যে জাগতিক ব্যাপার না, এটা যে হচ্ছে একটা আর্থিক ব্যাপার, এই জিনিসগুলো নিয়ে কথা বলছে। ওকে, এরপরে কি রয়েছে দেখি আমরা, দি জুলাই আপরাইজিং, হ্যাঁ, এইটা একটু খেয়াল করে দেখো যে জুলাই আপরাইজিংটা জিনিসটা কি নিয়ে বলে। জুলাই আপরাইজিং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এইটা যে জিনিসটা করে, হ্যাঁ, জুলাই আপরাইজিং এটা হচ্ছে যে আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থান এটা নিয়ে, এবং এইরকম আরো কয়েকটা আছে যেমন নিগ্রো, হ্যাঁ, এটা স্টিল নট ফ্রি, তার মানে নিগ্রো যে রয়েছে তারা যে এখনো হচ্ছে যে এই যে কালো মানুষের প্রতি যে মানুষের একটা বিদ্বেষ, হ্যাঁ, বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে আমরা সব জায়গায় দেখতেছি, তাহলে এই ব্যাপারটা কিন্তু হচ্ছে যে এইখানে আলোচনার মধ্যে আসছে। তারপরে যে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে, ওই যে হ্যাঁ, মার্টিন লুথার কিং এর কোথায়, হ্যাঁ, তার মানে হচ্ছে যে তার সবসময় কি স্বপ্ন ছিল যে কালো সাদা সব পাশাপাশি থেকে একসাথে হচ্ছে জাতি গঠনে কাজ করবে, সমান হচ্ছে সম্মান পাবে, সমান মর্যাদার সাথে হচ্ছে চলবে জীবন, এই ব্যাপারটা এখানে আছে। তারপরে গ্রেটা থানবার্গ ইজ অ্যান এনভায়রনমেন্টাল, তার মানে ওই যে এক ছোট্ট মেয়ে, হ্যাঁ, তুমি নিশ্চয়ই দেখছো যে সে যে হচ্ছে সে সারা পৃথিবীতে বিভিন্ন ক্লাইমেট চেঞ্জের উপরে যে বড় রকমের যে ইয়া হয়, ওটাকে যেটা বলে যে বলতে পারি আমরা যে প্রতিবাদ যে হয়, সেইটাতে হচ্ছে এ হচ্ছে যে কিন্তু সবচেয়ে অগ্রগামী ভূমিকা, এবং সম্ভবত একদিন সে সপ্তাহের একদিন হচ্ছে যে স্কুল বাদ দিয়ে হচ্ছে যে হ্যাঁ দেখা যেত যে প্রোটেস্টে নেমে গেছে, তা এইটার সাথে রিলেটেড যেটা রয়েছে। তাহলে এই যে রয়েছে এখানকার যে 15টার মতো যে আমরা এই ইয়াটার করছি কম্প্রিহেনশন, এই 15টা কম্প্রিহেনশন যদি তুমি ভালো করে ইয়া করো, আশা করি আমরা, বাকিটা আল্লাহ ভরসা, যে ভাই এই 15টার পরে কি আরো করবো কিনা,
এরকম প্রশ্ন অনেকের আছে। এই 15টা হচ্ছে ফরজ, মানে এটা পড়বা, পড়ার পরে তুমি যদি টাইম থাকে, তুমি যদি আরো পড়তে চাও পড়তে পারো, কিন্তু আমার মতে এইটা অবশ্যই তোমার পড়তে হবে। ঠিক আছে, এটা পড়ে তারপরে, কারণ এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো ইনশাল্লাহ ভালো করে পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে কি রয়েছে আমরা চলে যাই ইনশাল্লাহ। আর কোনটার উত্তর কিভাবে লিখতে হবে সেটা আমি একটু দ্রুত বলে দিব। আগে তুমি জাস্ট এখানে জিনিসটা দেখো যে কোন কোন আইটেম গুলো কিভাবে আছে। এরপরে যে আইটেমটা আসছে সেটা হলো যে ক্লোজ টেস্ট উইথ অথবা উইদাউট। আচ্ছা, এইখানে তুমি দেখো, এখানে তোমার 5 আর 10 15, এবং খেয়াল রাখবা যেটা উইথ হিসাবে আছে সেটা উইদাউট আকারে আসতে পারে, আবার যেটা উইদাউট আকারে আছে সেটা উইথ হিসাবে আসতে পারে। তার মানে এখানে যে 5 এবং 10 টোটাল যে 15 মার্কস রয়েছে, এটার ক্ষেত্রে আমি তোমাকে যে জিনিসটা বলবো সেটা হলো এই 15 মার্কস এটা তুমি ইংলিশে প্লাস পাবা কি পাবা না, এইখান থেকে হচ্ছে, হ্যাঁ, যে মোটামুটি 80% নির্ধারণ। তো এটা কেমন কথা? হ্যাঁ, এটা যদি তুমি ভালো করো ইনশাল্লাহ তোমার রেজাল্ট সবচেয়ে ভালো হবে। তা এইটার জন্য, যে ভাইয়া এটার জন্য তো অনেক ভোকাবুলারি লাগে, পার্টস অফ স্পিচ লাগে, তারপরে হচ্ছে টেন্স লাগে, ভয়েসের নলেজ লাগে, রাইট ফ্রম ভার্ব, সব নলেজে এখানে আছে। কিন্তু এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এই ক্লোজ টেস্ট গুলো আয়ত্তে আনার জন্য যেই শব্দগুলো দরকার, সেই শব্দগুলো আমি একটু তোমাকে লিস্ট দেখাতে চাই। দেখো, এই শব্দগুলোর লিস্ট, এটা আমরা তোমাকে হচ্ছে পিডিএফটা দিয়ে দিব। এই শব্দগুলো তুমি লিখবা। তবে এটা কি বলছেন? হ্যাঁ। তাহলে তুমি দেখবা যে যেই রকম হচ্ছে যে ক্লোজ টেস্ট আসার সম্ভাবনা আছে, এই শব্দগুলো যদি তোমার জানা থাকে ইনশাল্লাহ, এবং তার সাথে ওই যে পার্টস অফ স্পিচ, টেন্স, কন্ডিশনাল, এখানে এইটা দিয়ে তুমি ইনশাল্লাহ আশা করা যায় যে ইয়াগুলো পূরণ করতে পারবো, আশা করি আমরা। ঠিক আছে, যে ভাই এটা কি গ্যারান্টেড? গ্যারান্টেড বলে কোনো কিছু না। আমি তোমাকে যেটা বলছি এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, একদম বাছাই করা যে ভোকাবুলারি আছে এইটা এখানে রয়েছে। হুম, বাছাই করা যে ভোকাবুলারি রয়েছে এইটা এখানে রয়েছে, বুঝতে পারছো? তা এইটা তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। ক্লাস শেষ হয়ে গেলে পেজে তোমাদের একটা পোস্ট দেবে, ওই পোস্টে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কিভাবে এই এই ইয়াটা পিডিএফটা দিয়ে দিবা। নর্মালি কিন্তু আমরা বিশ্বাস করি যে পিডিএফ আমরা হচ্ছে যে দেই না, কিন্তু যেহেতু তোমার পরশুদিন পরীক্ষা, এক্ষেত্রে আমরা হচ্ছে যে এটা তোমাকে যাতে পড়াটাকে একটু ইয়া করে। তবে খেয়াল রাখবা, পিডিএফ দেখে দেখে খালি পড়লে হবে না, এটা লিখতে হবে। খাতায় তুমি লিখলে তোমার যে পরীক্ষাটা আছে সেটা অসাধারণ হবে, আর যদি তুমি না লেখো তাহলে অসাধারণ পরীক্ষা দিতে পারবা না। বলে দিলাম একদম ক্লিয়ার কাট কথা। তাহলে এই যে মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি, এইরকম মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা আজকে দিয়ে দিব, যেটা তোমার পরীক্ষাটাকে আশা করি অনেক স্মুথ করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এইটা জিনিস একটু খেয়াল করবা। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাহলে ক্লোজ টেস্ট গুলো তো কোথা থেকে পড়বো, এরকম একটা প্রশ্ন আসে। আমি তোমাকে আইটেম দেখা দিচ্ছি। একদম বলছে স্যার ঝাপসা দেখা যাচ্ছে কেন? আচ্ছা, দেখি আমি নেটওয়ার্কের অথবা সমস্যা নাকি, আমরা একটু জাস্ট দেখতেছি যে এই জন্য হয়তো ঝাপসা, একটু জাস্ট একটু ঠিক করে দিই তাহলে বুঝতে পারবে। ওকে, ফাইন। আচ্ছা, দেখো এখানে ক্লোজ টেস্ট যে রয়েছে, এটা যদি তুমি একটু দেখো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে, তাড়াতাড়ি দেখো, আমি বেশিক্ষণ ক্লাস নেই না। এই পরীক্ষার আগে লম্বা ক্লাসের কোনো যৌক্তিক কারণে নেই, কারণ এটা তোমার রেজাল্ট খারাপ করবে। আমার ক্লাসের উদ্দেশ্যটাই হচ্ছে তোমাকে এমন ভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া কিভাবে কি পড়বা, এবং এইটার উপর ভিত্তি করে তুমি নিজে প্রত্যেক ঘন্টায় যা কিছু পড়ছো লিখতে হবে। এবং আশা করি এই ফর্মুলা অনুযায়ী যদি তুমি চলো, তোমার এই যে পরীক্ষাটা তুমি দিবা জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা দিবা। ক্যামেরা ফোকাস নাই? আচ্ছা, দেখতেছি আমি, ফোকাস আছে তো মোটামুটি, একটু মনে হয় ইয়া হয়ে গেছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমার টার্গেটটা হচ্ছে যে আমাদের, যে তোমার হচ্ছে যে ইনশাল্লাহ, তোমাদের ইনশাল্লাহ যাতে যে ইংলিশ ফার্স্ট পেপারের যে পরীক্ষাটা হবে, এটা জীবনের যত পরীক্ষা দিচ্ছে তার মধ্যে যত সেরা পরীক্ষা। তাইলে না আমাদের এই সাজেশন এবং হচ্ছে যে গাইডলাইন ক্লাসটা সবগুলোই, কারণ আমি তোমার মানে 10 ঘন্টা ক্লাস নিলাম, 5 ঘন্টা ক্লাস, কোনো লাভই হবে না। লাভ হলে তো আমি নিতাম। তোমাদের যেইটুক দরকার সেই অনুযায়ী আমরা দিব, তুমি দেখো জিনিসটা কিভাবে হেল্প করতেছে, যেটা কোনটা তোমার জন্য বেশি ইফেক্টিভ। পরশুদিন পরীক্ষা হবে, পরশুদিন পরীক্ষার পরে তো আমরা পোস্ট করবো কোনটা তোমার জন্য লাভ হয়েছে, তুমি নিজে বুঝবে যে কোন টাইপের হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট। দেখো এখানে এই শীটটা পেয়ে যাবা তোমরা ইনশাল্লাহ। পিডিএফটা কিভাবে, এটা পেজ আমার ক্লাস শেষ হয়ে গেলে পেজে 5-10 মিনিটের মধ্যে পোস্ট করে দিবে যে কিভাবে তোমাদের প্রত্যেকের কাছে চলে যাবে, ওই দেখবা। অল থিংস দ্যাট মেক আপ দ্য এনভায়রনমেন্ট, অল আদার, তার মানে এনভায়রনমেন্ট নিয়ে যে কোনো ক্লোজ টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। টুডে উইমেন, তার মানে মেয়েদের যে এম্পাওয়ারমেন্ট নিয়ে, হ্যাঁ, মেয়েরা যাতে সব জায়গায় হচ্ছে যে কাজের সুযোগ পায়, পড়াশোনা থেকে শুরু করে তাদের যাতে একটা ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স আসে, এই বিষয় নিয়ে এখানে বলছে। আচ্ছা, এডুকেশন ইজ, বলবে পেজে দিয়ে দিবে, এখন দেখো একটু মন দিয়ে। এডুকেশন ইজ দ্য প্রসেস, তার মানে শিক্ষার সাথে যে কোনো সম্পর্কিত হচ্ছে ক্লোজ টেস্ট খুব ইম্পর্টেন্ট। ফুড অ্যাডাল্টারেশন, মানে খাদ্যে ভেজাল, তাহলে এটা ইম্পর্টেন্ট। এয়ার এন্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট, তার মানে পরিবেশের জন্য হচ্ছে এয়ার এবং ওয়াটার যে খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট, এইটা নিয়ে হচ্ছে আলোচনা। এটা ধ্বংস হয়ে গেলে, এটা যদি পলিউটেড হয়ে যায় তাহলে পরিবেশ কত প্রবলেম এর মধ্যে পড়ে, হ্যাঁ, এটা নিয়ে বলছে।
এরপর স্টুডেন্ট লাইফ ইজ আ লাইফ, তার মানে স্টুডেন্ট লাইফটা হচ্ছে জীবনের তৈরি হওয়ার, নিজেকে গঠন করার লাইফ। এই সময় যদি তুমি ডিসিপ্লিন হও, তুমি যদি রেগুলারিটি মেনটেন করো, তাহলে জীবনটা অসাধারণ হবে। হ্যাঁ, বোর্ড, আর যদি হচ্ছে দেখা যায় রেগুলারিটি মেনটেন না করো, হ্যাঁ, সময়ের যদি দাম না দাও, তাহলে দেখা যাবে যে পরের জীবনটা অনেক দুঃখ কষ্টে আল্লাহ না করে হইতে পারে। এরপর স্পোর্টস আর পপুলার ফর্ম অফ এন্টারটেনমেন্ট। এই যে দেখো যে স্পোর্টস, এই যে বিশ্বকাপ, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, এটা কি এটা? আচ্ছা, তো এখানে যেটা বলছে স্পোর্টস আর পপুলার ফর্ম অফ এন্টারটেনমেন্ট, তাহলে স্পোর্টস এর যে ব্যাপারটা আছে এইটা সারা পৃথিবীতে ব্রাদারহুড তৈরি করে, একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব। এই যে যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলো সবার সাথে বাংলাদেশের মানুষের একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা ওদের খেলা পছন্দ করতেছে, ওরা জানতেছে, ওদেরকে নিয়ে স্লোগান হচ্ছে। হ্যাঁ, এতে করে কি হয়, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি। এবং এটা স্পন্সর করে বিভিন্ন হচ্ছে কোম্পানি, তাদের হচ্ছে বিজ্ঞাপনটা আমরা দেখি, তারা সারা দুনিয়াব্যাপী পরিচিতি পায় এবং ওরা হচ্ছে এই খরচটা বহন করে। ঠিক আছে, ওকে ফাইন, এগুলা পাবা, বলছি তো, এই যে পেজেই তোমাদের হচ্ছে যে পোস্ট করে দিয়ে দিবে, পেজেই পেয়ে যাবো আমরা যেখান থেকে ক্লাস করছি। আচ্ছা, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট ইট এডুকেশনাল ইনস্টিটিউট, তার মানে বাংলাদেশ খুব ছোট দেশ, কিন্তু তাদের বেকারত্ব আছে, এখানকার যে শিক্ষাগত যে হচ্ছে সাথে সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো আছে, ওগুলোর কি কি সমস্যা আছে, এটা ওকে। এরপর মানি ইজ পাওয়ার অ্যান্ড ক্যান ডু, তার মানে টাকা হচ্ছে যে ওই যে ভালো খারাপ যে কোনোটাতে কাজে লাগানো যেতে পারে, ভালোতে লাগাইলে মানুষের উপকার হবে, খারাপ হলে ঠিক আছে। মেনি ডিজিজ রাইজিং অ্যাট, তার মানে অনেক রোগ, এই যে বিভিন্ন এনভায়রনমেন্ট পলিউশন থেকে শুরু করে অন্যদের কারণে, বিভিন্ন কারণে হচ্ছে অনেক রোগ হচ্ছে যে খুব দ্রুত গতিতে হচ্ছে বাড়তেছে। এই যে করোনা থেকে শুরু করে, হ্যাঁ, কত চিকেন গুনিয়া কি কি রোগ আসলো না, এখন আবার হচ্ছে তুমি দেখো যে এই ঢাকায় হচ্ছে মশার সাথে হচ্ছে ডেঙ্গু, হ্যাঁ, এটা কিরকম ডেঞ্জারাস হইতে হচ্ছে জিয়া করছে। আচ্ছা, কমেন্টস বেশি না করে ক্লাসের মধ্যে ফোকাস করো, দেখো আগে। আচ্ছা, এরপর হচ্ছে অল স্পিসিস আর ইম্পর্টেন্ট ফর মেইনটেনিং, তার মানে হচ্ছে যে আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেনের জন্য তোমার সব যে হচ্ছে প্রজাতি আছে তাদের হচ্ছে একটা পারস্পরিক হচ্ছে বলা যেতে পারে ব্যালেন্সড হচ্ছে যে সম্পর্ক যদি থাকে, তাহলে গোটাল পরিবেশটা ভালো থাকবে এবং তখন দেখা যাবে যে প্রত্যেকটা উদ্ভিদ, প্রাণী, মানুষ ভালোভাবে বাঁচতে পারবে। এইটা, হ্যাঁ, ওকে। তার বোর্ডটা একটু জুম করলে আর একটু দেখা যাবে, জুম তো করাই আছে বোর্ডটা, আমার মনে হয় সর্বোচ্চ পরিমাণ জুম করা আছে বোর্ড, হ্যাঁ, না জুমই করা আছে এটা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখো এবার যেটা বলছিলাম, এরপরে কি রয়েছে লক্ষ্য করো, লক্ষ্য করো হোয়াইল ইটিং ফুড, তার মানে খাবার যখন আমরা খাই তখন আমাদের পুষ্টির দিকে নজর দেওয়া উচিত। দামি হইলে যে খাবারটা খুব ভালো হবে তা না, পুষ্টিকর খাবার একরকম, পুষ্টি নাই এরকম খাবার, যেমন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো খুব খারাপ, খাইতে মজা লাগে কিন্তু কাম হবে না। ঠিক আছে, ওকে। এরপরে তুমি লক্ষ্য রাখো, সিভিলিটি মিনস পোলাইট, তার মানে এই যে পারস্পরিক এই যে আচরণটা, সভ্যপূর্ণ ভদ্রপূর্ণ যে আচরণ, এইটা হচ্ছে যে জন্য হচ্ছে জানাশোনা, এটার জন্য হচ্ছে কারোর সাথে দেখা হইলে কিভাবে হাত মেলাতে হয়, কোথাও যদি আমরা কাশি দেই তখন কি করতে হয়, হ্যাঁ, কোথাও যদি হাঁচি দেই তাহলে কি করতে হয়, এই যে ব্যাপারগুলো এরকম জিনিস নিয়ে এটা বলছে, ওকে। অ্যাটম বোম ওয়াজ ফার্স্ট, তার মানে অ্যাটম বোম ফার্স্ট ড্রপ হয়েছিল যে হিরোশিমা নাগাসাকিতে, এইটা। তাহলে দেখো যে কোন টাইপের প্রশ্নগুলো আসতেছে। ট্রিজ আর ভেরি ইউজফুল, তার মানে গাছ যে হচ্ছে যে পরিবেশের জন্য খুব উপকার, এটার সাথে রিলেটেড। প্রত্যেকটা আমি দিয়ে দিচ্ছি, দেখো আগে ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার হ্যাভ বিন মেনি অ্যালার্মিং, তার মানে এটা যে হচ্ছে যে খাবারে ভেজাল যে আছে, ঠিক না, এইটাতে যে পেস্টিসাইডস, কেমিক্যাল, এটার কারণে সারা দুনিয়ার মধ্যে, হ্যাঁ, মানুষজন বিভিন্ন হচ্ছে রোগে আক্রান্ত হচ্ছে, ক্যান্সার, তারপরে হচ্ছে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, এই ব্যাপারগুলো নিয়ে আছে। তারপরে ল্যাঙ্গুয়েজ প্লেস এ ভেরি রোল, তার মানে এই যে ভাষা যে আছে এটা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ রোল ইয়া করে হচ্ছে এই যে একজন আরেকজনের সাথে কথা আদান প্রদানের ক্ষেত্রে। এরপরে হচ্ছে টু এনকারেজ ফিমেল এডুকেশন, তার মানে ওই যে মেয়েদের যে কোনো এক কথায় ফিমেল এম্পাওয়ারমেন্ট, মানে মেয়েদের হচ্ছে যে তুমি হচ্ছে যে যদি মূল ধারায় আনতে চাও, তারা হচ্ছে যে কাজ করুক, তারা হচ্ছে যে শিক্ষিত হোক, তারা হচ্ছে যে নিজেরা হচ্ছে স্বাবলম্বী হোক, এইটা নিয়ে হচ্ছে যে এই এই ইয়ার এ ধরনের ইয়ার যদি কোথাও কোনোটুক যদি গ্যাপ থাকে, ওই যে যেই সাজেশনের মধ্যে একটু বলবা, এটা খুবই ইজি। এই যে যেই প্যাসেজ গুলো ওই যে ওইখানে যে দিয়েছি, বললেই হচ্ছে রিয়াক্ট পেয়ে যাবে, ওগুলো প্রত্যেকটা বানানো আছে, যদি থাকে তুমি দেখো যে প্রত্যেকটা এটা। তারপরে তুমি লক্ষ্য করো যে হুম, আর মূলত নিয়মটা কি, প্যাসেজ গুলো ওই 15টা আমি দিয়েছি, তার মধ্যে তুমি দেখো যে প্রত্যেকটা, আমি আরেকবার প্রথমে আসবো তো প্যাসেজে, যে ওই রকম করে প্যাসেজের ব্যাপারটা কি, তোমার হচ্ছে যে নিজে অর্থটা একটু খেয়াল রাখতে হবে। আমি তোমাকে শিখাই দিলাম, এটা তো শিখাই দিয়েছি, ওই অনুযায়ী নিজে পড়ে নিজে লিখে প্র্যাকটিস করে যেতে হবে, না হলে এই পরশুদিন যে পরীক্ষা হবে দিশা উড়ে যাবে। এই জন্য আমি বলছি যেটা
সেটা হলো একদম আমরা চেষ্টা করছি যে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আগে গুছায় দিতে। এই জিনিসগুলো তুমি জাস্ট একটু ইয়া করবা, দেখবা যে ইনশাল্লাহ তোমার খুব সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এইটা আমরা চলতেছে হচ্ছে ক্লোজ টেস্ট উইথ এবং উইদাউট ক্লুজ। ওকে, তারপরে দেখো ডিসকাশন অফ ফার্স্ট এন্ড আদার্স। আচ্ছা, এটা এরকম করে তুমি লক্ষ্য করো, এরকম করে তোমার আমরা প্রায় কয়টা দিয়েছি দেখি, 34টার মতো দিয়েছি হচ্ছে ক্লোজ টেস্ট উইথ উইদাউট। যে ভাই এই 34টা করলে হবে না, এই 34টা সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই করবো। ঠিক আছে, এইগুলো পড়ার পরে তোমার টাইম আছে, তুমি বোর্ডে আসছে আরো অনেক পাবা, এগুলো তুমি পড়ো, তবে এই টাইপের গুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমন দেখো প্রশ্ন এখন তো এবার একটাই হবে, এখানে খেয়াল রাখতে হবে যে এগুলো প্র্যাকটিস করা থাকলে, এবং ওই যে আমি তোমাকে যেটা দেখিয়েছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট যে ভোকাবুলারির যে লিস্ট, এগুলো যদি তোমার মাথায় থাকে, তুমি ইনশাল্লাহ এটার উপর ভিত্তি করে সুন্দর করে লিখে ফেলতে পারবা। ওকে, এরপরে যেটা রয়েছে দেখো রিয়ারেঞ্জ। আচ্ছা, রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি বলে রাখি, এগুলো লেখার নিয়মটা আমি বলে দিই একটু জাস্ট। রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে যে জায়গায়, এখানে শুধু খেয়াল রাখবা তোমার যে ধরো যে 1 নম্বর প্রথমে হচ্ছে 4 নাম্বারটা, তারপরে ধরো হচ্ছে 9 নাম্বারটা, তারপরে হচ্ছে ধরো 3 নাম্বারটা, তারপরে ধরো হচ্ছে 1 নাম্বারটা, তারপরে ধরো হচ্ছে যে 6 নাম্বারটা। এই যে এই এই নাম্বারটা শুধু দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে খেয়াল করো। এইখানে কিন্তু তোমার এই যে ইয়া দেওয়া যাবে না, এই যে তোমার অনেকে যেটা করে, এটা ইয়া করার পরে আবার হচ্ছে সেন্টেন্স গুলো লেখে নো, এখানে হচ্ছে সেন্টেন্স হচ্ছে নো নিড, কোনো প্রয়োজন নাই লেখা। ঠিক আছে, এটা কিন্তু কখনোই লিখে টাইম লস করবা না, আমি যেটা বলি, ঠিক আছে, এটা করবাই না। তাহলে তোমার মূল কাজ হচ্ছে এইরকম করে যে অংশটা আছে এইটা করবে, এই যে এইরকম করে এই জিনিসটা দিয়ে দিবা, কিন্তু ভুলেও এই যে সেন্টেন্সের যে লেখার ব্যাপারটা, হ্যাঁ পিডিএফটা দেওয়া হবে, পেজেই জানাই দিবে যে কিভাবে পাবা, তাহলে এইটা কিন্তু হচ্ছে যে লিখবা না। বুঝাইতে পারছি? তাহলে শুধু আনসারের এই অংশটা এভাবে দিয়ে দিবে। ওকে, তাহলে এখানে তোমার এখানে আরেকটা জিনিস বলে রাখি, রিয়ারেঞ্জের মধ্যে যা আছে এইটাই কিন্তু তোমার হচ্ছে রিয়ারেঞ্জের মধ্যে যা আছে, এইটা আবার হচ্ছে অনেক সময় স্টোরি রাইটিং এর মধ্যেও আসে। তার মানে রিয়ারেঞ্জের মধ্যে যেটা আছে এটা স্টোরি রাইটিং এর মধ্যে কিন্তু চলে আসে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তার মানে এই রিয়ারেঞ্জ গুলো এমন ভাবে পড়বা যাতে করে এটা যদি আল্লাহ না মানে মানে স্টোরি রাইটিং আসে, তাহলে যাতে তুমি হচ্ছে লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, সেন্টেন্সটা লিখবো না কেন? সেন্টেন্স লেখার কোনো যৌক্তিক কারণে নেই, তুমি যদি মূর্খ হও তাহলে লিখবা, কিন্তু আমি তো বলেই দিলাম সেন্টেন্স লিখতে হবে না, শুধু তুমি হচ্ছে এই যে এটা লিখবা, মানে এই যে নাম্বার গুলো আছে না, এই যে 3, তারপরে ধরো হচ্ছে 6, 4, কথার কথা, বা 9, 10 আছে না, এক কথা কোনটার পরে কোনটা, শুধু এই সিকোয়েন্সটা লিখবা। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে। ওকে, এরপরে দেখো এখানে রিয়ারেঞ্জের মধ্যে কি কি রয়েছে, একটু জাস্ট আমি বলতেছি, তুমি একটু খেয়াল করবা। কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার, ওই যে একজন যে জ্যোতিষী ছিল না, যে রাজাকে বলছিল না যে আপনার হচ্ছে যে আহ, মানে হচ্ছে সামনে অবস্থা খুব খারাপ, তখন এ বলছে হ্যাঁ আমার অবস্থা খুব খারাপ, ভাই একে মৃত্যুদণ্ড দাও। তারপরে রাজা ওকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তোমার মৃত্যু কবে হবে? তো ও বলছে যে আমার মৃত্যু হবে আপনার মৃত্যুর 1 সপ্তাহ আগে। ওই অ্যাস্ট্রোলজার বলছে, তখন এ বলছে এক যদি মেরে ফেলি তাহলে 1 সপ্তাহ পর আমার মৃত্যু আছে, এক ছেড়ে দাও, এক মারার দরকার নেই। হ্যাঁ, তার মানে হচ্ছে ওর মৃত্যুর 1 সপ্তাহ পর মৃত্যু হবে, তাই এটা। তারপরে যে দি ওয়াইফ জাজ অ্যান্ড দ্য থিপ, এরপর দি কুক অ্যান্ড হিজ মাস্টার, এটা গল্প তো খেয়াল আছে তো, যে ওই যে একজন হচ্ছে রাঁধুনি যে ছিল আর কি, সে হচ্ছে যে খুব হাঁস রান্না করছে, খুব টেস্ট হয়েছে, হ্যাঁ, তা ওই একটা রান খেয়ে ফেলছে। তারপরে হচ্ছে যে মালিক যখন খাইতে বসছে, দেখে যে একটা মাত্র রান আছে। তা বলছে কি রে, আমার হাঁসের কি মাত্র একটা রান ছিল? বলছে যে তখন ও বাহিরে তাকায়, দেখে যে একটা হাঁস আছে, সেই হাঁসের একটাই মানে একটা পা হচ্ছে তার শরীরের ভিতরে দিয়ে, একটা পা দিয়ে সে দাঁড়ায় আছে। তখন ওই পাচক বলতেছে যে স্যার ওই যে দেখেন যে বাইরে একটা হাঁস আছে, ওইটা হচ্ছে একটাই পা আছে। তখন ওই মাস্টার কি করছে, হাতে তালি দিয়েছে। হাতে যেই তালি দিয়েছে, ওই যে ইয়া ছিল, সে কি করলো, হ্যাঁ, যে হচ্ছে যে আহ, হাঁসটা তার শরীরের ভিতরে যে একটা পা ভিতরে, হ্যাঁ, আহ, ওই পশম দিয়ে যে ইয়া দিয়ে যে পাখা দিয়ে যে ঢেকেছিল, সেটা হচ্ছে মাটিতে দিয়ে সে দৌড়ে পালায় গেল। তখন মাস্টার বলছে কিরে, এ তো দুইটাই পা আছে। তখন ওই কুক বলতেছে যে স্যার আমার তো এত বুদ্ধি নাই, আপনার মতো যদি রান্নার আগে আমি এই বুদ্ধিটা জানতাম। ও একটু সাইডে যান, হ্যাঁ, 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 এটা হচ্ছে যে এটা যে বুদ্ধিটা আপনি করলেন, এটা যে আমি আগে জানতাম, তাহলে আমি হচ্ছে এরকম রান্নার আগে এরকম করে তালি দিতাম, দেখা যাইতো যে হচ্ছে যে এখান থেকে ওই দুইটা পাই আমরা পাইতাম। তো এটা খুব মজার এরকম, হ্যাঁ, তো এই জিনিসগুলো। তারপরে রবার্ট ক্রুসের যে হচ্ছে যে ওই যে হ্যাঁ, এই ঘটনাটা, ওই যে 7 বারে যে হচ্ছে যে মাকড়সা, হ্যাঁ, এটা থেকে যে সেই আলেকজান্ডার এন্ড পোরস, তারপরে কিং লিয়ার এন্ড হিজ ডটার্স, অ্যান্ড্রোক্লিস এন্ড দ্য লায়ন, দি অ্যান্সিয়েন্ট মেরিনার, নেপোলিয়ন
অ্যান্ড অ্যান ইংলিশ বয়, টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার। একটু দ্রুত বলছি, একটু খালি জাস্ট এই জিনিসগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। হুইল বেল দ্য ক্যাট, গালিভার ভিজিট টু দ্য সাউথ সি, মাদার তেরেসা, আলবার্ট আইনস্টাইন, দি কিং অ্যান্ড ট্যাক্স কালেক্টর, সক্রেটিস অ্যান্ড হিজ ওয়াইফ, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, দি গ্রোসার অ্যান্ড দ্য ফ্রুট সেলার, নেলসন ম্যান্ডেলা, কাজী নজরুল ইসলাম, এ টর্টোইজ অ্যান্ড দ্য হেয়ার, শেখ সাদি, তারপরে থার্স্টি ক্রো, ল্যাড অ্যান্ড এ টিচার, এ ফক্স অ্যান্ড গ্রেপস। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে রাখি, যে এই যে প্রথম যে 60 নাম্বার আছে, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনো। এই 60-এ কিন্তু তুমি, আমি বারবার বলতেছি, এই 60-এর মধ্যে কিন্তু তুমি আল্লাহ যদি চায় যে হচ্ছে যে 58-60-এ পেতে পারো, কারণ এখানে নাম্বার কাটার জায়গায় নেই। তা এইটাতে সবচেয়ে বেশি ফোকাস করবে। তার মানে তিনটা, মানে আল্লাহর রহমতে যদি তোমার হচ্ছে যে প্যাসেজ যদি কমন থাকে, তাহলে ওইখান থেকে তোমার 35 মার্কস, ক্লোজ টেস্ট উইথ উইদাউট থেকে হচ্ছে 15, 5 আর 10, 40, 50, রিয়ারেন্স থেকে 10। এই 60-এ কিন্তু 58 থেকে 60 পাওয়া সম্ভব, মানে মিনিমাম 55 তো মানে পাবাই পাবা, যদি একটু ভালো করে ইনশাল্লাহ ইয়া করো। ওকে, তাহলে এইটাতেই তোমার কিন্তু গেম চেঞ্জিং। আচ্ছা, এরপরে কি আছে সেটা আমরা একটু দেখি। যেমন প্যারাগ্রাফ রয়েছে, ঠিক না? আচ্ছা, প্যারাগ্রাফ যে তুমি লিখবা, দেখো এখানে আমরা এটা দিয়ে দিব। দেখো যে প্যারাগ্রাফের ক্ষেত্রে মূল ব্যাপারটা এখানে বলে রাখছি আমরা, যে এখানে অবশ্যই একটা টাইটেল দিতে হবে, যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে। এরপরে হচ্ছে যে এখানে তুমি দেখো যে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি বলে দেয় যে 200 শব্দ, 150 শব্দ যদি উল্লেখ থাকে, ওইটার +-20%। তার মানে 200 শব্দ বলছে, তাহলে তুমি 170 থেকে 220, 240 এরকম শব্দ, এক্স্যাক্টলি তুমি তো ঘুরবে না, মোটামুটি ওর +-20%। বুঝাইতে পারছি? তাহলে এই অনুযায়ী প্যারাগ্রাফ, এবং এখানে বলে রাখি প্যারাগ্রাফটা কিন্তু একটা প্যারাতেই হবে। তার মানে তুমি এই যে ধরো যে কথার কথা, যে হচ্ছে যে এটাকে বলে, ধরলাম যে যে ফুড অ্যাডাল্টারেশন আসলো, কথার কথা ফুড অ্যাডাল্টারেশন আসছে, তো এইটা, এই একবার যে লেখা শুরু করছো, এই একটা প্যারার মধ্যেই হবে, একটা প্যারার মধ্যে। এখানে কিন্তু কোন ওই যে একটা প্যারা ইয়া করে গ্যাপ দিয়ে যদি রাখো, তাহলে এটা কিন্তু আর প্যারাগ্রাফ থাকবে না, এটা তখন কম্পোজিশন হয়ে যাবে। তো এই জিনিসটা একটু ভালো করে, হ্যাঁ, ঠিক আছে, এইটা একটু ভালো করে খেয়াল করবে। আচ্ছা, আর আমি শেষে একদম এই আগে সাজেশনটা দেখাই দিচ্ছি, দেখাই দেওয়ার পরে প্রত্যেকটা আইটেম লেখার ক্ষেত্রে কি কি একটু দ্রুত বলে দিব, কয়েক মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে ফেলবো, টাইম বেশি আমরা দেখি। ওকে, তাহলে এইটা জিনিস খেয়াল করবা। এরপরে রাইটিং প্যারাগ্রাফের মধ্যে কি কি আইটেম আছে দেখো, ফুড অ্যাডাল্টারেশন রয়েছে, দি ইম্প্যাক্ট অফ ফেসবুক অন টিনেজার্স, হ্যাঁ, দি ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন। তার মানে এই দুইটা একই রকম, একটা দিয়ে তুমি দুইটা লিখতে পারবা, এবং এগুলো কিন্তু লিখবা, এগুলো তুমি হচ্ছে মুখস্থ করার কিন্তু দরকার নেই। প্রত্যেকটা প্যারাগ্রাফ যেটা বলছে, এটা খাতা কলমে তুমি লিখবা, নীল কালি দিয়ে লিখবা, তাহলে ব্রেন ভালো কাজ করবে। ঠিক আছে, নীল কালি দিয়ে লিখবা, এটা বলে দিলাম। তারপরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, তারপরে হচ্ছে হিউম্যান রাইটস, দি নেসেসিটি অথবা ইম্পর্টেন্স অফ ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপরে কি রয়েছে, ফিমেল এডুকেশন, এইটা, মাই লাভিং কান্ট্রি বাংলাদেশ, জেন্ডার ডিসক্রিমিনেশন, লোড শেডিং। দেখো এইখানে একটা জিনিস দেখো, 8 নাম্বারটায়, জেন্ডার ডিসক্রিমিনেশন, লোড শেডিং, প্রাইস হাইক, ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশন, ওয়াটার পলিউশন। এগুলো কিন্তু একটা দিয়ে লেখা যায়, কারণ এগুলো সব প্রবলেম রিলেটেড। ঠিক আছে, একটা যদি তুমি জানা থাকে, ওই অনুযায়ী হচ্ছে দিয়ে দিবা, তাহলে ইনশাআল্লাহ একদম ওকে হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এ বুক ফেয়ার, সিভিক এঙ্গেজমেন্ট, ফক মিউজিক, অ্যাডোলেসেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এই 13টা অবশ্যই পড়বা, যে ভাই 13টা থেকে কিন্তু আসবে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এর বেশি তুমি যত খুশি পড়ো, কিন্তু এইটা যাতে বাদ না যায়। বুঝাইতে পারছি? ওকে, এরপরে কি রয়েছে আমরা দেখি একটু, কমপ্লিটিং এ স্টোরি। আচ্ছা, কমপ্লিটিং এ স্টোরি যেটা রয়েছে, দেখো এখানে কি কি আছে। এখানে একটা জিনিস বলে রাখি, স্টোরি কিন্তু দুই রকম হইতে পারে। একটা হইতে পারে রিয়ারেঞ্জে, যেগুলো আমরা দিচ্ছি ওই টাইপের স্টোরি আসতে পারে, তার মানে ওগুলো ঐতিহাসিক ঘটনা। ঠিক আছে, আর এখন বেশি যেটা আসতেছে সেটা হচ্ছে যে, ধরো যে আল্লাহ না করুক একজন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেইটা সে দেখছে, ওইটা হইতে পারে। তারপরে হইতে পারে এরকম যে সে হচ্ছে যে আহ, প্রচুর পরিশ্রম করে একদম একটা, মানে খুব খারাপ অবস্থা থেকে জীবনে ভালো কিছু করছে, হ্যাঁ, জীবনে সফল হয়েছে, মানুষের উন্নতি করতেছে, এইটা নিয়ে হ্যাঁ দেওয়া হবে, দেখো আগে জিনিসটা। তাহলে এইরকম কিন্তু হচ্ছে যে রিসেন্ট যে ঘটনাগুলো এটার সাথে আসতে পারে। তা কিরকম, যেমন অ্যান আনওয়ান্টেড ইনসিডেন্ট। ঠিক আছে, স্টোরি লেখার নিয়মটা আমি বলতেছি, আগে তুমি জাস্ট আগে দেখো জিনিসটা। উইজডম ওভার ওয়েবস, বোটসম্যান লেসন। তারপর হোয়াট ইজ স্পোর্ট ওয়াই, যে আছে না, যে ছোট্ট বালকেরা মানে পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় ডোবার পাশ দিয়ে হচ্ছে ব্যাং আছে না, হ্যাঁ, ওদেরকে হচ্ছে ঢিল মারতেছিল, তো এটা হচ্ছে এদের মজা লাগতেছিল, কিন্তু ওইটা কিন্তু ওদের জীবন শেষ করে দিচ্ছে। তারপরে দি রিওয়ার্ড অফ অনেস্টি, হ্যাঁ, এরপর উইজডম অফ এ কাজী, গ্রাস অল লস অল, ওই যে বুঝতে পারছো তো, অতি লোভে তাঁতি নষ্ট। তারপর হুইল বেল দ্য ক্যাট, এই যে হুইল বেল দ্য ক্যাট, ওই যে এটা ঘটনা তো নিশ্চয়ই জানো, যে ওই যে যে হচ্ছে যে ইঁদুরেরা মিটিং করতেছে, যে বিড়াল এসে তো আমাদের খেয়ে ফেলবে, তাহলে এটা কি হবে। তা বলছে যে বিড়াল
গলায় একটা ঘন্টা পরাইলে তবে যখন আসবে শব্দ হবে আমরা যাব। তখন এক ইঁদুর বলতেছে বিড়ালের গলায় ঘন্টাটা কে পড়াবে। তার মানে এই যে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য একজনকে যে হচ্ছে যে ত্যাগ তিতিক্ষা সহ্য করা, এটা আসলে কে করতে যাবে? এই যে জুলাই বিপ্লবে যে যারা জীবন দিচ্ছে তারা কিন্তু ওই বিড়ালের গলায় ঘন্টাটা পরানোর চেষ্টা করছে। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে খেয়াল করে। এইটা হচ্ছে আমরা বলে রাখি, এটা মেইনলি আমাদের যাদের হচ্ছে যে 9টা যে বোর্ড রয়েছে এই বোর্ডের শিক্ষার্থী যারা তাদের জন্য তৈরি করা। ঠিক আছে, আর মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এটা তৈরি করা না। হ্যাঁ, কিন্তু এটা বোর্ডের যারা হচ্ছে মাদ্রাসা ভোকেশনাল ওদের জন্য। ওকে, আচ্ছা। তারপরে এরপরে তুমি লক্ষ্য করো, দেখো আগে জিনিসটা। এরপরে হচ্ছে কি, আহ এরপরে এ ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়। এরপরে রয়েছে সিনসিয়ারিটি অ্যান্ড হার্ড ওয়ার্ক লিড টু দ্য গোল। তার মানে তুমি যদি হচ্ছে যে পরিশ্রম করো এবং একাগ্রতার সাথে কাজ করো তাহলে জীবনে অসাধারণ কিছু করতে পারবে। এইটা নিয়ে হচ্ছে এখানে বলছি। আচ্ছা, এরপরে তুমি দেখো, ও আচ্ছা, এটার নিয়ম, লেখার একটা নিয়মও ছিল। আচ্ছা, এটা এটা আমি বলতেছি এখন যে এটা কিভাবে লিখতে হয়। এটা আমরা একটা শিটে দিয়ে দেবো। তারপর একটু বলি, একটা স্টোরি যখন লিখতে যাবা তখন অবশ্যই ওই ওইখানে তো শুরু করা থাকবে, তাহলে ওইটা অনুযায়ী তুমি হচ্ছে একটা হেডলাইন দিবে, এটা টাইটেল অবশ্যই দিবে। দেওয়ার পরে তারপরে হচ্ছে যে ওই একটা গল্প যদি দেখা যায় যে যেখান থেকে শুরু করছে ওইটা থেকে, সাধারণত গল্পগুলো পাস্ট টেন্সে লিখতে হয়। সাধারণত প্রেজেন্ট টেন্স ফিউচারও থাকতে পারে, কিন্তু সাধারণত পাস্ট টেন্সে। হ্যাঁ, সাধারণত ফিউচারে নর্মালি হবে না, কিন্তু খেয়াল রাখবা যে এরকম গল্প সাধারণত দেয় না। প্রেজেন্ট খুব কম, মানে পাস্ট টেন্সেই হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে থাকে। এই জিনিসটা একটু করে খেয়াল করবে। তা এইখানে হচ্ছে তোমার যে স্টোরির ক্ষেত্রে আমি বারবার বলি যে দেখো, যে স্টোরিটার মধ্যে যাতে একটা ক্লাইম্যাক্স থাকে। ক্লাইম্যাক্স বলতে কিরকম, যে একজন খুব খারাপ অবস্থায় ছিল, তারপরে সে হচ্ছে পরিশ্রম করছে, জীবনে চেষ্টা করছে, ভালো অবস্থায় গেছে। তার মানে কি একটা ক্লাইম্যাক্স, মানে ও আচ্ছা, তার মানে আগের ছোটবেলায় যে দেখছিলাম না তো আমরা বাংলা মুভি, সেইরকম আর কি। যে হচ্ছে যে একদম যে একেবারে নিম্ন অবস্থা থেকে একেবারে উচ্চ অবস্থায় চলে গেল, এইরকম একটা ক্লাইম্যাক্স থাকবে। এই জিনিসটা একটু নিজের মাথা খাটিয়ে ইয়া করতে হবে। আর ঐতিহাসিক যে ঘটনাগুলো আছে সেগুলো আসলে তো ইনশাল্লাহ যা আছে সেরকম করে ইয়া করবা। ওকে, এরপরে তুমি লক্ষ্য করে দেখো যে কি রয়েছে। আচ্ছা, অ্যাপ্রিসিয়েটিং শর্ট পয়েমস। এইটা একটু বলে রাখি, এটা মূলত এটা যে হচ্ছে যে থিম লেখা, থিম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে থিম যখন লিখবা তুমি, এখানে একটা জিনিস বলে রাখি, থিমটা অনেকটা কিন্তু ম্যাচিং হয়, কিন্তু একটু পার্থক্য আছে সামারির সাথে। তুমি যেমন সামারি রাইটিং করো না, আমি দেখাচ্ছি, তারপর জাস্ট একটু খালি বলে রাখি। থিমটা হচ্ছে কি জানো, যে একটা ঘটনা থেকে তোমার শিক্ষণীয় বিষয়টা কি? শিক্ষণীয় বিষয়। তার মানে একজন একটা ঘটনা তোমাকে তুলে ধরলো, এই ঘটনাটা থেকে তুমি শিখলা কি, এইটা হচ্ছে তোমার থিম। আর সামারি হচ্ছে সে যতগুলো ঘটনা বলছে সেগুলো হচ্ছে সংক্ষেপে প্রকাশ করা, সংক্ষেপে প্রকাশ করা। তার মানে সামারিটা মনে করো যে একটা বিশাল ঘটনা আছে, এই ঘটনাটাকে ওর সবগুলো পয়েন্টেই ছোট আকারে, হ্যাঁ, এইটা প্রকাশ করা সামারি। আর থিম হচ্ছে যে একটা সামারি থেকে তুমি শিখলা কি, সেটা হচ্ছে থিম। তার মানে সামারির সুপার সামারি হচ্ছে থিম। বুঝাইতে পারছি? তার মানে সামারিতে কতটা হচ্ছে যে শিক্ষণীয় বিষয় ছিল, ওইখানে ওইখানে আসলে লেখক কি বুঝাইতে চাইছে সেই জিনিসটা হচ্ছে থিম। তো এইটা জিনিস একটু খেয়াল করবা বাস। তো এখানে তুমি দেখো যে আমরা দেখাবো কয়েকটা, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। যে এই দেখো, এই যে হোল ফাস্ট টু ড্রিমস, হ্যাঁ, এটা থিম আকারে আসার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এখানে বলে রাখি, এটা থিম আকারে আসার সম্ভাবনা বেশি মানে এটা এমন না যে এটা ইয়ে আকারে আসতে পারবে না। ওইটাকে যেটা বলে যে ভাইয়া এটা কি তাহলে ইয়ে আকারে আসতে পারবে, ওইটাকে যেটা বলে যে যে সামারি আকারে আসতে পারে, সামারি রাইটিং আসতে পারে। তখন হচ্ছে যে ওইটার মধ্যে কি কি বলছে সেটা থিম আকারে বসলে ওইখানে শুধু শিক্ষণীয় বিষয়টা কি সেটা। তার মানে এটা হচ্ছে সুপার শর্ট হবে, আর সামারি হচ্ছে শুধু শর্ট হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। তারপরে দেখো, আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ স্ক্যার্স, তারপরে শি ওয়াক্স ইন বিউটি। তার মানে এইখানে অনেকগুলো হচ্ছে যে আমরা ইয়া দিয়েছি ওই বইয়ের মধ্যে যে কবিতাগুলো আছে এইটা। তাই অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স, তার মানে গুরুত্ব অনুযায়ী আমরা এইভাবে দিয়েছি, তুমি ইনশাল্লাহ দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, সামারি পরে ওইটা থিমে লেখা হবে না। সামারিতে একটু, সামারিতে গোটাল ঘটনার সাথে রিলেটেড গোটাল জিনিসটা বল। আচ্ছা, আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। আর থিমের মধ্যে যেমন হোল ফাস্ট টু ড্রিম, এইটার মানেটা কি, মানে হচ্ছে যে লাইফ এবং হচ্ছে মানে হচ্ছে যে হোপ, হ্যাঁ, বা ড্রিম, যেটা তুমি যেদিক থেকে যাও, এটা হচ্ছে ইন্টার কানেক্টেড। তার মানে উইদাউট ড্রিম লাইফ ইজ মিনিংলেস। এইটা হচ্ছে শিক্ষা, এই শিক্ষাটা দিবে। ঠিক আছে। আচ্ছা, একজন বলতেছে স্যার আওয়াজ ভালোভাবে আসতেছে না, শুনতে পাচ্ছ কি? ওকে, তাহলে আমার মনে হয়
তাহলে এই জিনিসটা একটু খেয়াল করবা। এরপরে দেখো ইনফর্মাল লেটার লেখার কৌশল আছে। ইনফর্মাল লেটার এটা দেখো যে 6টা পার্ট থাকে, হেডিং থাকবে, তবে অবশ্যই নিজে দেখে দেখে লেখার চেষ্টা করবে, না হলে কাজ করবে না, ঠিক আছে? মাথায় কাজ করবে না, প্র্যাকটিস লিখতে হবে, একদম লেখা, তা নাইলে পারবে না, কিন্তু বলে দিলাম। এরপরে হচ্ছে যে স্যালুটেশন, হ্যাঁ, কিভাবে লিখতে, মানে ওই যে ডিয়ার অমুক, হ্যাঁ, রেসপেক্টেড অমুক, যেটা থাকবে। তারপরে মূল কথা যেটা আছে। এরপরে হচ্ছে যে এই যে তুমি হচ্ছে যে ইয়োর সিনসিয়ারলি ইয়োর, সেটা সিগনেচার মানে হচ্ছে কি, যে হচ্ছে তোমার যে পুরা নামটা আছে সেটা। এগুলো সুপারস্ক্রিপশন মানে হচ্ছে তোমার এখানে এই যে যে তুমি ইয়াটা দাও, হ্যাঁ, যে হচ্ছে যে এই যে ফ্রম এবং টু আছে না, হ্যাঁ, এটা এখানে তোমার হচ্ছে নেম, এগুলো হচ্ছে এক্স ওয়াই জেড দিতে পারো, তারপর হচ্ছে পোস্টাল অফিস, তারপর হচ্ছে ভিলেজ, ডিস্ট্রিক্ট, হ্যাঁ, তারপরে এই যে টু যার কাছে যাবে, এবং এইখানে তোমার স্টাম্প দিবা। আর একটা জিনিস বলে রাখি, যদি এটা ইয়াতে যায়, বিদেশে যায়, তাহলে বাই এয়ার মেল দিয়ে দিবে, ঠিক আছে, বাই এয়ার মেল। তা আমার মনে হয় যে ইনশাআল্লাহ এই জিনিসগুলো জাস্ট দেখে দেয়, আমরা জিনিসটাকে দেখো যে কিভাবে দ্রুত বলছি, দেখে নিবা এটা। আচ্ছা, এই অনুযায়ী আসবে। তাহলে ইনফর্মাল লেটার্স এর ভিতরে কি আছে দেখো, যে অ্যাডভাইজিং ইয়ঙ্গার ব্রাদার নট টু ওয়েস্ট মাস টাইম অন সোশ্যাল মিডিয়া, তাহলে এখানে তোমার দেখো। তারপর হচ্ছে যে ফেসবুকে যাতে কোনো রং ইনফরমেশন না দেয়, এটা নিয়ে। তারপরে হচ্ছে বাংলাদেশ সম্বন্ধে বলা। এরপরে বলছে যে এইচএসসি পরীক্ষার পরে কি করবা সেটা। এরপরে হচ্ছে দৈনিক নিউজ পেপার পড়ার গুরুত্ব কি, হ্যাঁ, এইটা নিয়ে হচ্ছে যে লিখতে বলছে। এরপরে যে হচ্ছে যে সুন্দরবনের হচ্ছে সৌন্দর্য, এটা নিয়ে বলো। এরপরে হচ্ছে যে কেউ হচ্ছে যে একটা পুরস্কার দিচ্ছে, সেইটার জন্য তাকে হচ্ছে অভিনন্দন জানাই লেখো। এরপরে হচ্ছে যে পরীক্ষা অসদুপা অবলম্বন করে, এটা নিয়ে ছোট ভাই বোনকে লেখো। তারপরে হচ্ছে যে ধূমপান থেকে বিরত থাকতে হবে, হ্যাঁ, এইটা নিয়ে লেখো। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার ইনফর্মাল, মানে হচ্ছে আমরা আপনাদের আব্বা আম্মা ভাই বোন বন্ধু বান্ধবের কাছে যে লেটার লিখি, হ্যাঁ। আর ফর্মাল মানে অফিসিয়াল, তার মানে এটা আনঅফিসিয়াল। ইমেল লেখার কৌশল এই যে এটা একটু ইয়া করবা, দেখো এই যে ফ্রম এখানে আছে না, এই যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই 4টা জিনিসে দিবা, এটা দেখো, এটা যদি দাও সর্বোচ্চ নাম্বার পাবা। এখানে কি সেটা বল দেখো, এখানে সবগুলো দেখো যে স্মল লেটারে রয়েছে, হ্যাঁ, সব স্মল, এবং এখানে কোনো স্পেস থাকবে না, নো স্পেস, সব স্মল লেটার, হ্যাঁ। ফ্রম এটা এই যে এইখান থেকে শুরু হবে, এটা জাস্ট এদিকে চলে গেছে। টু হচ্ছে এই যে দেখো এটা। এরপর ডেটটা দিবা, এটা কিন্তু সাধারণত তোমাদের বইগুলোতে এটা দেয় না, কিন্তু জানে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো যে এই যে ধরো তোমার ডেট আমরা দিয়ে জুলাই 4 2026 10 PM। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে দেখো প্রিপারেশন ফর দ্য আপকামিং এসে, তার মানে যেইটা বিষয়ে তোমাকে ইমেল লিখতে বলবো সেইটা এখানে সাবজেক্ট। তো এইটা একদম তুমি খাতা কলমে কয়েকবার লিখবা, হ্যাঁ। আর ওইখানে হুম, হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু খেয়াল করে দেখবা, যে ফ্রম টু ডেট সাবজেক্ট, এই জিনিসটা যেটা আছে, এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো করে খেয়াল করবা, যে এই যে ফ্রম টু, তারপরে ডেট, সাবজেক্ট, এটা জিনিস খুব ইম্পর্টেন্ট। দেখো যে ফ্রম এর ক্ষেত্রে দেখো এই যে ডক্টর নাবিল একাডেমি, এটা তো আমরা জাস্ট দিয়েছি। ওইখানে এমনও থাকতে পারে যে যদি কোনো, যে এই ইমেল থেকে এই ইমেলে পাঠাও, তাহলে তুমি হচ্ছে যে ওইখানে দিয়ে দিবে। বুঝতে পারছো আমার কথা? ওকে। না কোনো হচ্ছে যে এখানে কি বলছো যে আহ এইখানে আমি বারবার বলতেছি, সবগুলো এগুলো হচ্ছে, এগুলো স্মল লেটারে লেখা সবচেয়ে পারফেক্ট, হ্যাঁ। বেশ করে এই যে ঠিকানা তো অবশ্যই এই যে এইটুক, এই যে যেখান থেকে গেল যেখানে, এটা স্মল লেটার। আর এগুলো হচ্ছে স্মল লেটারে লিখলে ভালো, কারণ ইমেলটা যখন আসে, হ্যাঁ, তখন কিন্তু এই ফরম্যাটেই থাকে। বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা ভালো করে খেয়াল করো। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে এইটা, এই 4টা জিনিস থাকবে, আর ভিতরে ইয়া থাকার পরে সিনসিয়ারলি আমরা দেখলে, এক্সাম্পল দেখে ওইভাবে লিখব। তাহলে এখানে ইমেইলস এর মধ্যে কি আছে দেখো, অ্যাডভাইজিং ইয়াঙ্গার ব্রাদার টু টেক পার্ট ইন গেমস এন্ড স্পোর্টস রেগুলারলি, এটা নিয়ে হইতে পারে একটা। তারপর হচ্ছে টেলিং ফাদার অ্যাবাউট ইউর প্রগ্রেস হবে, সেটা তার মানে পড়াশোনায় তোমার উন্নতি কেমন হচ্ছে এটা। তারপরে হচ্ছে যে একটা বন্ধু তোমার বই নিছে, সেই বইটা যাতে ফিরিয়ে দেয় সেটা নিয়ে। এরপরে হচ্ছে যে তোমার হচ্ছে যে ইনফর্ম ইউর ফাদার থ্রু ইমেল হাউ ইউ হ্যাভ ডান ইন দ্য লাস্ট, তোমার গত পরীক্ষা তুমি কেমন করছো সেটা একটু জানাই দাও। এরপরে থ্যাঙ্কিং পেন ফর হসপিটালিটি অফার টু ইন ইটালি, তার মানে একটা বন্ধু তোমাকে মনে করো যে এক জায়গায় ডাকছিল, হ্যাঁ, কোন এক দেশে, সেইখানে তোমাকে হচ্ছে কিরকম করে সে আতিথেয়তা ইয়া করছিল, সেইটা হচ্ছে যে তোমার নিয়ে হচ্ছে ইমেলটা লিখতে হবে। তাহলে বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যদি বলি যে এই 100 মার্কসের যে তুমি প্রিপারেশন নিবা, এখানে তোমার তাহলে মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি একটু আগে দেখাই দিই, তাহলে তোমার জন্য ইজি হবে। এবং এখানে আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি, দেখো যে তোমার, আমি একটু তোমাকে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাই দিই, হ্যাঁ, এটা। আর এই জিনিসগুলো তোমার ইয়াতে পেয়ে যাবা পিডিএফ আকারে, দেখো এখানে একদম ক্লিয়ার করে দিই। দেখো রিডিং অংশে 60 মার্কস আছে, হ্যাঁ। তার মধ্যে ফার্স্ট যে প্যাসেজটা থাকবে, মানে ফার্স্ট যে প্যাসেজ, সেখানে তুমি দেখো যে এই যে 5টা হচ্ছে যে ওই যে
মোস্ট যেটা হচ্ছে চুজেবল আনসার, হ্যাঁ, মানে কোনটা আনসার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সেটা এখান থেকে হচ্ছে 5। এরপরে তুমি দেখো যে ওপেন এন্ডেড কোশ্চেন যেটা আছে, হ্যাঁ, যে এই যে এটা 5টা প্রশ্ন থাকবে, এখানে 5 দোকানে 10, তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্যাসেজ থেকে 15 থাকবে। আচ্ছা, লেখার বুদ্ধি কি সেটা আমি বলবো, আগে তুমি জিনিসটা দেখো, ঠিক আছে। এরপরে লক্ষ্য করো ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্ট, ফ্লো চার্টের ক্ষেত্রে হচ্ছে 10। তার মানে ফ্লো চার্ট কিভাবে করতে আমি বলতেছি, আগে তুমি জাস্ট ডিস্ট্রিবিউশনটা দেখো, যে ফ্লো চার্টে এখানে তোমার 10 থাকবে। সামারাইজিং এটা কিন্তু আরেকটা প্যাসেজ, তার মানে প্রথম দুইটা অপশন থেকে ফার্স্ট প্যাসেজ, তারপরে এই যে ফ্লো চার্ট থেকে হচ্ছে সেকেন্ড প্যাসেজ, সামারাইজিং এটা থেকে হচ্ছে থার্ড প্যাসেজ। তার মানে 3টা প্যাসেজ থেকে তোমার হচ্ছে টোটাল দেখো, প্রথম প্যাসেজ থেকে 15, দ্বিতীয় থেকে 10 25, আর তারপরে 10 35। তাহলে এই 35 নাম্বারে কিন্তু যে 3টা প্যাসেজ, এইটার জন্য কিন্তু আমরা তোমাকে এই 15টা প্যাসেজ দিয়েছি, হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে দেখো ক্লোজ টেস্ট উইথ উইদাউট, এইখানে দেখো যেটা উইথ আকারে আসতে পারে সেটা উইদাউট হতে পারে, উইদাউটটা উইথ, মানে যে কোনোটা আসতে পারে। তাহলে এখানে 35 আর 15 হচ্ছে কত, 50। এরপরে রিঅ্যারেঞ্জিং, এটা কিন্তু সাধারণত কমন থাকবে না, তাইলে এটা আমরা যেই তোমাকে ইয়াটা দিয়েছি, ঠিক আছে, এইটা থেকে হচ্ছে যে এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু এগুলোর পরে তুমি আরো বেশি পড়তে পারো, আরো ভালো। এখান থেকে 10, তাহলে এই 60 কিন্তু তোমার রিডিং পার্ট থেকে, এই 60-এর মধ্যে 55 58 60 পাওয়া কিন্তু সম্ভব, কারণ নাম্বার কাটার কোনো জায়গায় নাই। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা, ওকে। এরপরে যেটা রয়েছে লক্ষ্য করে দেখো, এই যে রাইটিং প্যারাগ্রাফ, তাইলে এইখানে সাধারণত 5টা 7টা 5টা প্রশ্ন সাধারণত থাকবে, ওই প্রশ্নগুলোর উত্তর যাতে একটা ওই প্যারাগ্রাফের মধ্যে, এবং এখানে বলে দিতে পারে 200 ওয়ার্ড, তাহলে তার প্লাস মাইনাস 20% করবা, ওটা তো শব্দ স্যারেরা গুনবে না, কিন্তু তোমার যাতে হচ্ছে যে আমি ওই যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ গুলো এগুলা এখন থেকে আজকে কালকে একদম লিখবা, লিখতে থাকলে দেখবা যে পারবা। আচ্ছা, কমপ্লিটিং স্টোরি, তাহলে স্টোরি যেটা ওইটার উপরে একটা হেডলাইন হবে, তারপরে হচ্ছে যেখান থেকে ওরা প্রথম 2টা 3টা লাইন দিবে, ওইটা লেখার পরে বাকি অংশটা সুন্দর করে দিয়ে দিবে, হয়ে গেল। এবং সাধারণত এটা পাস্ট টেন্সে থাকে, হ্যাঁ, হ্যাঁ, এইটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, ওকে। এরপরে তুমি লক্ষ্য রাইটিং ইনফর্মাল লেটার্স অর ইমেলস, এখানে তুমি খেয়াল করে দেখো যে ইনফর্মাল লেটার্স এর ক্ষেত্রে আমি বলছি 6টা পার্টস থাকবে, ইমেইলের ক্ষেত্রে কি এটা তো তোমার দেখাই দিয়েছে, এখানে দ্রুত দিয়ে দিব, কিন্তু তোমার দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, 2টা পত্রে আলাদা পাস করা লাগে না, ইংলিশ বলো বাংলা বলো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 2টা পেপার মিলে রেজাল্ট হবে, ঠিক আছে, 2টা মিলেই হচ্ছে হয় কেউ A+ পাবে, কেউ A গ্রেড পাবে, কেউ B গ্রেড পাবে, 2টা মিলেই রেজাল্ট, পাস ফেলও 2টা মিলেই এই জিনিস। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে তোমার যেমন সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল যে সাবজেক্ট গুলো আছে, সেইখানে যাতে তোমার প্র্যাকটিক্যালে তোমার হচ্ছে যে 5 নাম্বার থাকবে, তুমি এদিকে A+-এ বেশি নাম্বার পেয়েছো, প্র্যাকটিক্যালে ফেল, তাহলে ফেল, মানে ওই অংশটা আলাদা করে, তত্ত্বীয় আর ওই অংশটা আলাদা পাস করতে হবে, এটা হলো ব্যাপার, ওকে। এরপরে তোমার দেখো যে এই যে দেখাচ্ছি অ্যানালাইজিং ম্যাথ গ্রাফ চার্ট, এটা আমি দেখাবো এখন যে কিভাবে লিখতে হবে, এটা থেকে হচ্ছে 10। এরপরে যেটা রয়েছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ বা পোয়েমস, তার মানে এটা মূলত ওই যে থিম যেটা আছে, হ্যাঁ, এইটা হচ্ছে যে থিমটা আর কি, এটা হচ্ছে 8। তাহলে এই উপরের 60 আর নিচে 40, তাহলে একদম আজকে থেকে পরীক্ষার আগ পর্যন্ত খালি লিখতে হবে। আচ্ছা, লেখার ক্ষেত্রে তোমাকে আমাদের এই ক্লাসটা কিভাবে হেল্প করবে সেটা আমি তোমাকে একটু দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো প্রত্যেকটা পার্টে আমি তোমাকে একটু করে দেখাই দিব, এটা তো তোমার ইয়াতে পেয়ে যাবা, কয়েক মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে ফেলবো। দেখো, গ্রাফ বা চার্ট লেখার কৌশল, এই যে এই জিনিসটা তুমি পেয়ে যাবে এখানে, তুমি দেখো, এবং তোমাকে কয়েকটা আমরা মডেল আকারে দিয়েও দিব, হ্যাঁ, যে এটা যাতে করে তুমি প্র্যাকটিস করতে পারো, এইটা হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য, এই অনুযায়ী তুমি লিখবা। সবচেয়ে ভালো নিয়মটা কি, ভালো নিয়ম হচ্ছে তোমার যে এই এইচএসসি পর্যায়ে যে টাইম ছিল, প্রত্যেকদিন তোমার প্র্যাকটিস করার কথা, রেগুলার পরীক্ষা দেওয়ার কথা। তুমি সারা বছর পড়াশোনা করলে পরীক্ষা কোনো বিষয় না, কিন্তু তুমি যদি পরীক্ষার ওই যে 2 দিন 4 দিন আগে আগে পড়োই নাই, তাহলে তো মুশকিল হয়ে যাবে। এটা হচ্ছে পড়াশোনাতে একটা খুব অসাধারণ জিনিস, এটা রেগুলার করতে হবে। তা এইখানে তোমার পরীক্ষার আগে আমি তোমাকে একটু একটু জাস্ট ইয়া করছি যে হ্যাঁ, তুমি এই অনুযায়ী গুছায় পড়ো, ঠিক আছে, ইনশাল্লাহ দেখবা যে ভালোভাবে তুমি ইনশাল্লাহ পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে। আমি তোমাকে একদম গোটাল জিনিসটা দেখাই দিচ্ছি যে গ্রাফ চার্ট লেখার ক্ষেত্রে যেমন প্রথমে কি হয়, দি গ্রাফ বা চার্ট শোস, ভাই দেখো, তার মানে গ্রাফ থাকলে গ্রাফ, চার্ট থাকলে চার্ট, হ্যাঁ, যেটা থাকবে ওইটা জিনিসটা, এটা দেখো যে শোজ দিতে পারো বা রিপ্রেজেন্ট দিতে পারো বা ইন্ডিকেট দিতে পারো বা প্রোভাইড দিতে পারো, যে কোনো একটা, এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ দিবে, দিয়ে ওইখানে কি বলছে সেটা এখানে দিবা। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড পার্টের মধ্যে কি আছে, গ্রাফ বা চার্টের মধ্যে কি থাকবে, একটা যে কোনো ট্রেন্ড থাকবে তো, হ্যাঁ,
যেমন হচ্ছে যে এটা রেগুলার বাড়তেছে বা কমতেছে, হ্যাঁ, এরকম যেমন মনে করো মোবাইল ব্যবহারকারী রেগুলার বাড়ছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে মনে করো আমাদের দেশের ওইটাকে কি বলে, কৃষি ক্ষেত্রে ক্রমাগত ধরো তুলনামূলক অবনতি হয়েছে, তারপরে ধরো যে শিল্প ক্ষেত্রে উন্নতি হয়েছে, এই যে যেইটা এখানে দেওয়া থাকবে সেটা। ওকে, এরপরে তুমি দেখো যে ওই ট্রেন্ডস এর তুলনামূলক বর্ণনা করতে হবে, তারপর ট্রেন্ডস এর মধ্যে কন্ট্রাস্ট গুলো সামারাইজ করতে হবে। এই চারটা হচ্ছে লেখার কৌশল। এখন এটা কিভাবে দিবা সেটা তুমি দেখো যে ট্রেন্ডসটা কিভাবে থাকবে। যেমন যদি ঊর্ধ্বমুখী কোনো কিছু থাকে তাহলে কি কি দিতে পারো, রাইস টু, ইনক্রিজ টু, গ্রো আপ, এগুলোর যে কোনো একটা দিবে। যদি নিম্নমুখী থাকে তাহলে যে গো ডাউন, ফল টু, তারপর হচ্ছে যে ডিক্রিজ টু, ড্রপ টু, এগুলোর যে কোনো একটা দিবা। তারপর স্টেবিলিটি বা অপরিবর্তিত যদি কোনো কিছু বর্ণনা থাকে তাহলে রিমেইন, স্টেডি, স্টে কনস্ট্যান্ট। তার মানে এগুলো দেখে দেখে কিন্তু লিখতে হবে, তখন তোমার মাথায় চলে আসবে। ওকে, আচ্ছা, এরপরে হ্যাঁ আগামীকাল কিভাবে কাজে লাগাবে সেটা বলতেছি। আগে এই যে একটু দেখাই দিই প্রত্যেকটা আইটেম, তারপরে বলতেছি। এরপরে তুমি দেখো যে যদি উঠানামা করে, তাই যে ফ্লাকচুয়েট করছে বা ভ্যারি করছে, তাইলে এই জিনিসগুলো দেখে লিখতে হবে। এবং ওই যে সাজেশনের মধ্যে যেগুলো আছে প্রত্যেকটা আইটেমের যত বেশি পারো, উম, যত বেশি পারো, যতগুলো পারো লিখার প্র্যাকটিস করো। কোনো মুখস্থ করার দরকার না যে ভাই পরীক্ষার হলে মাথায় চলে আসবে, লিখবা খালি, দেখো জীবনের সেরা পরীক্ষাটা ইনশাল্লাহ দিবে। আচ্ছা, তারপরে গ্রাফ বা চার সুন্দর বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যেমন ড্রামাটিক, ফ্রিকুয়েন্ট, সিগনিফিকেন্ট। তাহলে এই পৃষ্ঠাটা মোটামুটি পড়লে তুমি লেখার একটা মৌলিক বুদ্ধি তোমার মাথায় চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা যদি চলে যাই দেখি কি রয়েছে সামারি রেটিং এর ক্ষেত্রে কি হয় একটু দেখাই। ধরো এই যে ফেমাস গ্রিক ফিলোসোফার, এই দেখো এখানে এইটার সামারিটা কিভাবে লিখতে হবে এখানে আমরা একটা আইডিয়া দিয়েছি। তাহলে তুমি এই অনুযায়ী এক দুইবার জাস্ট লিখে আগে থেকে প্র্যাকটিস করলা, তাহলে তোমার মাথায় চলে আসবে। তারপরে ধরো দি অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, এটার একটা দিয়েছি। ধরো মানে যেটা আমরা দিয়েছি, আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে ওই সামারিটা তুমি ওইখান থেকে দেখে সুন্দরভাবে লিখে ফেলবা, বাস, তাইলে হয়ে গেল। এরপরে যেটা রয়েছে আমি তোমাকে একটু দেখাই। সামারির পরে হচ্ছে পাই চার্ট। পাই চার্টটা একটু জাস্ট দেখাই। ধরো যে এখানে একটা পাই চার্ট আছে, এই চার্টটা আনসারটা কিভাবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে একটা প্রশ্ন বোধহয় একটা স্টুডেন্ট তখন করছে যে আচ্ছা আমি যদি যখন এটা আনসার করব উপরে আমি খাতার মধ্যে এই যে ধরো যে এই ইয়াটা আসছে, কি বলে, গ্রাফটা আসছে, তাহলে এই গ্রাফটাকে আমি এরকম করে আর্ট করে দিতে পারি কিনা। হ্যাঁ, তুমি যদি আর্ট করে দাও কোনো খারাপ কিছু নেই, দিলে। আর যদি না দাও তবু নেই, তবে দিলে যে টিচার সহজে ইয়া করলো, দেখলো। আর একটা খেয়াল করবা যে এইটা সাধারণত মানে এইটা এই মানে হচ্ছে যে এই যে এই গ্রাফ বা পাই চার্ট সাধারণত খেয়াল করবা যে খাতার বাম সাইড থেকে লেখার চেষ্টা করবা। মানে একটা খাতার বাম আর ডাইন থাকে না, বাম সাইড থেকে, তার মানে যাতে এই পাশ আর এই পাশ, মানে তুমি যদি এই যে এই পাশে লাগো তাহলে পৃষ্ঠাটা উল্টানোর ব্যাপারটা ওইটা যাতে না হয়। এটা হলে বেশি ভালো। এটা কোনো জায়গায় লেখা নেই, তোমার এটা ভালো আর চেষ্টা করবা, এগুলো কোনো জায়গায় এরকম লেখা নেই। তো এই যে এইখানে যে দেখো এই অনুযায়ী তুমি জাস্ট হচ্ছে লিখবা, বুঝতে পারছো? ওকে, ফাইন। এরপরে যদি আমরা চলে যাই দেখি এইখানে হচ্ছে তোমার দেখি স্টোরি রাইটিং এর ক্ষেত্রে কি আছে, আমরা একটু জাস্ট আসুক আগে। আচ্ছা, তুমি দেখো যে এইখানে তোমার দেখো আহ, এই যে একটা ধরো যে একটা ঘটনা আছে, এই যে একটা হেডলাইন থাকলো, এই যে এরকম করে নিচ্ছে, তো এই যে তারপর ওই যে বাক বাক করে যে চিৎকার করতে আসে না, এই যে এই জিনিসটা এই যে এরকম। তো এইরকম কয়েকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যাতে করে তুমি প্র্যাকটিস করতে পারো। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি সবসময় বলি যে এগুলো নিজেদের তোমার বই আছে সেই বই থেকে তুমি প্র্যাকটিস করবা, কিন্তু আমরা তোমাকে একটু জাস্ট মডেল দেখা দিচ্ছি যে এইরকম করে যদি তুমি ইয়া করো। এখানে সব লিখে দিছি গ্রাফ এবং পাই চার্ট, শুধু ওই মূল ব্যাপারটা হচ্ছে প্রথমের উপস্থাপনের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে সব দেওয়া আছে, তুমি জাস্ট দেখে দেখে লিখলেই তোমার মাথায় চলে আসবে। ওকে, তারপরে তুমি দেখো যে এই যে এরকম করে মোস্ট ইম্পর্টেন্ট যে স্টোরি গুলো আছে আমরা ইনশাল্লাহ তুমি দেখবা যে এখানে পেয়ে যাবে। ওকে, তাহলে এইটা যদি যায় মোটামুটি আমার মনে হয়, হ্যাঁ, যে ইনশাল্লাহ তোমাদের একটা, এখন আমি জাস্ট খালি ওই জিনিসগুলো একটু বলবো যে কোন আইটেমটা কিভাবে করতে হয়। এখন ধরো যে এই যে বিভিন্ন যে প্যাসেজ গুলো আছে এগুলোর যে বাংলা অর্থ সহ, হ্যাঁ, এগুলো সহ দেওয়া আছে। এখন এইটা তো তোমার যে কোনো জায়গাতেই তোমার, তুমি যে বই থেকে পড়ছো সেইখান থেকে পড়াই সবচেয়ে ভালো। এই ক্লাসটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তোমার পড়ার সিস্টেমটা কেমন হবে, এখন সেইটা সম্বন্ধে তোমাকে সাজেশনটা দেওয়া। হ্যাঁ, এবং এইটার সাথে হচ্ছে তোমার ওইটাকে যেটা বলে যে লেখার প্যাটার্নটা কেমন হবে সেই জিনিসটা। আচ্ছা, আমি খুব দ্রুত কয়েক মিনিটে বলবো, এখন দেখো যে কিভাবে হবে। যেমন ধরা যাক তোমার যে তোমার যেই জায়গাতে আমরা বেশি সমস্যা করো সেই জায়গাটাতে আমি সরাসরি যাই, যে হচ্ছে যে ফ্লো চার্ট। ঠিক আছে,
ফ্লো চার্টের ক্ষেত্রে অনেকে যে জায়গাটা ভুল করে সেটা এখন একটু জাস্ট খালি নোট ডাউন করো, তাইলে বুঝতে পারবে। ফ্লো চার্টের ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি, যে যেটা বড় ভুল করে স্টুডেন্টরা, সেটা বলি, সেটা হলো যে ফ্লো চার্টের এই যে ধরো যে বক্সের মধ্যে একটা জিনিস আছে, যেমন যে যেমন টু ডু দা থিং, কথার কথা। তা যে জিনিসটা দেওয়া আছে এইটার এই শেষে অনেকে ফুল স্টপ দেয়, এটা দেওয়া যাবে না। তার মানে ফ্লো চার্টে কোনো ফুল স্টপ দিবা না, ঠিক আছে? হ্যাঁ, এখানে কোনো ফ্লো চার্টের মধ্যে কোনো ফুল স্টপ দিবা না, বুঝাইতে পারছি আমার কথা? হ্যাঁ, ফুল স্টপ দিবা না। ওকে, আচ্ছা। এবং ফ্লো চার্টটা সবচেয়ে ভালো যেটা উপর থেকে নিচে এরকম করে লেখা, তার মানে প্রথম একটা দেওয়া থাকবে, তারপরের যে পাঁচটা উপর থেকে নিচে, তাহলে দেখবো সুন্দর। হ্যাঁ, কেউ যদি এরকম করেও লেখে লেফট টু রাইট লিখতে পারে, কিন্তু এটা খাতাতে দেখাবে একটু বিশ্রী। এই জন্য উপর থেকে নিচ, অ্যাবাভ ডাউনওয়ার্ডস, লেফট টু রাইট লিখবা না, এইটা লিখতে তোমার জন্য ভালো হবে। এই জিনিসটা খুব ভালো করে, হ্যাঁ, বুঝাইতে পারছি? এটা তোমার জন্য বেশি ভালো হবে। ওকে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবে। আচ্ছা, এখন ফ্লো চার্টের ক্ষেত্রে তোমার একটা জিনিস শুধু খেয়াল রাখবো, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তাইলে হয়ে যাবে। আমি জাস্ট তাহলে তোমাকে শিখাই দিই নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা কি? এটা তোমরা জানো যে হচ্ছে আইজিপি। আইজিপি, তার মানে আইতে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে তুমি জানো টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। জিতে হচ্ছে জেরান্ট, জেরান্ট মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আর পিতে হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল। পার্টিসিপল তিন রকম আছে তোমরা জানো, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। জিনিসটা বোঝাই দিই, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর জেরান ভার্ব প্লাস আইএনজি, এই জেরান বানানে এন আছে নাউনের মতো কাজ করবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভি থ্রি যেটা। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম। হ্যাঁ, ওকে। তাহলে যে জিনিসটা বলছি একটু ভালো করে খেয়াল করো, তাহলে খুব মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। সেটা হলো এই যে নন ফাইনাইট ভার্ব, যে আইজিপি, ইনফিনিটিভ জেরান পার্টিসিপল আছে না, টু প্লাস ভার্ব প্লাস আইএনজি, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, সাধারণত সাধারণত এই ফরমেশন গুলোতে হচ্ছে তোমার ফ্লো চার্ট দেওয়া থাকে। আমাদের পেজে একটা ভিডিও দিয়ে দিবে যে ফ্লো চার্ট কিভাবে ইয়া করতে, আমি এখানে আরো দেখাও দিয়েছি। তাইলে ওই যে ফরম্যাটে থাকলো বলতে ধরো যে ইনফিনিটিভ দিয়ে আছে, টু প্লাস ভার্ব দিয়ে আছে প্রথম বক্স, তাইলে এই বক্সকে ফলো করে এই ফ্লোতে প্রত্যেকটা বাক্য আসবে। তার মানে পরেরটা টু প্লাস ভার্ব, তারপর একটা টু প্লাস ভার্ব। আচ্ছা, অনেকের মাথায় প্রশ্ন যে ভাই টু প্লাস ভার্ব না দিয়ে তুমি অন্যভাবে দেই, হবে কিনা? হবে, তবে এটা সবচেয়ে বেস্ট। তার মানে তুমি সাধারণত চেষ্টা করবে যেই ফরম্যাটে দিয়েছে সেই ফরম্যাটে আনবো। এখানে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট কিছুই না। যেমন আমি যে বলি এখন ঘড়িতে কয়টা বাজে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এইটা না বলে টাইম প্লিজ বলতে পারি না। এই টাইম প্লিজটা সংক্ষেপে যে বললাম, এইটা হচ্ছে এই ফ্লো চার্টের মধ্যে থাকে। তার মানে একটা বড় বাক্যকে একদম সংক্ষেপে ছোট্ট অংশে আলোচনার মধ্যে নিয়ে এসে যে প্রকাশ করার টেকনিক, এইটাই ফ্লো চার্টের মধ্যে আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, 1 2 3 4 এগুলো দেওয়া কিছু নেই ফ্লো চার্টে, 1 2 3 4 না। এখানে তোমার প্রথম বক্সে যেটা আছে, তারপরের বক্সে যে এরকম করে 6টা, এখানে 1 2 3 4 দিতে হবে না, জাস্ট বক্সের মধ্যে দিয়ে দিবা, তাইলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা একটা ব্যাপার গেল। এরপরে যেটা রয়েছে সেটা বলি। এরপরে যেটা রয়েছে যে সামারি রাইটিং, এটাতে সামারি রাইটিং, এখানে জাস্ট একটু বলে রাখি, সামারি রাইটিং এর ক্ষেত্রে আমি একটু জিনিসটা খেয়াল করবো। সামারি বলতে উপরে যে প্যাসেজটা আছে ওইটাকে হচ্ছে, ওইটার মূল কথাটাকে তোমার হচ্ছে যে তোমার ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, তোমার ভাষায়, তোমার ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে হচ্ছে প্রকাশ করবো। আচ্ছা, প্রকাশ করার ক্ষেত্রে তোমাকে 3টা বুদ্ধি শিখাই দিই, তাহলে তুমি পারবা যে এটা কিভাবে করতে হয়। খুব সহজ। 1 নম্বরে হচ্ছে তুমি ওই স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে পারো, বাক্যের স্ট্রাকচার। একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারো। ধরো যে তোমার আছে যে হেলথ ইজ ওয়েলথ, ধরো যে ওইখানে দেওয়া আছে হেলথ ইজ ওয়েলথ, এইটা তোমার ওই মানে প্যাসেজটার মধ্যে আছে। এখন তুমি যখন এটাকে সামারি আকারে লিখবা, তাই এই বাক্যটা তো হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটাকে তুমি কমপ্লেক্স করে লাগ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, হুইচ ইজ ওয়েলথ। তার মানে একটা বাক্যকে আমি কমপ্লেক্স ফরম্যাটে হচ্ছে নিয়ে আসলাম সিম্পল থেকে, অথবা কমপ্লেক্সে ছিল এটাকে সিম্পলে নিলাম। তার মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার চেঞ্জ করে আমি সামারিটা রাইটিং করতে। বুঝাইতে পারছি আমি কি বলছি? এরপরে কি হইতে পারে? এরপরে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে আমি যদি চাই, সেটা হচ্ছে ভোকাবুলারি মানে সিনোনিম অথবা অ্যান্টোনিম,
এগুলো চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরো যে এক জায়গায় একটা শব্দ দিয়েছে, ধরো যে এরকম প্রোগ্রেস, তাহলে তুমি সেই প্রোগ্রেসটাকে তুমি ইচ্ছা করলে ডেভেলপ লিখতে পারো, হ্যাঁ, ইমপ্রুভমেন্ট লিখতে পারো, হ্যাঁ, ইমপ্রুভ লিখতে পারো, আছে না? তার মানে একটা শব্দ যেটা ছিল সেইটার সিনোনিম, অথবা ওই বাক্যটাকে যদি উল্টা দিকে লেখো, যেমন যদি এরকম বাক্য থাকে যে হি ইজ এ গুড বয়, তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে, তুমি ইচ্ছা করলে এরকম করে লিখতে পারো না, হি ইজ নট এ, গুড এর বিপরীত কি, ব্যাড বয়, হয় না এরকম? তার মানে এখানে গুড ভালো শব্দটার এটা বিপরীত শব্দ নিয়ে আসছে, আর অ্যাফার্মেটিভটা নেগেটিভ করে ফেলতো। এরকম করা যায় না? এরকম করে অ্যান্টোনিম ব্যবহার করে বাক্যগুলো লেখা যায়, তবে সিনোনিমটাই বেশি পারফেক্ট। এটা জিনিস খেয়াল করবো। তাহলে স্ট্রাকচার চেঞ্জ করে, আর একটা হচ্ছে সিনোনিম অথবা অ্যান্টোনিম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো চেষ্টা করবা এই বাক্যগুলো, মানে এই সামারির ক্ষেত্রে এক্সাম্পল হ্যান ত্যান যেগুলো আছে এগুলো বাদ দিয়ে, মানে ওইটাকে, যেটা আমি বলি যে সামারিকে আমি সবসময় বলি যে ধরো যে তোমার ওই যে ইয়া নিয়ে কি বলে এটার নাম, যে মানুষ হচ্ছে সামাজিক জীব, একজন আরেকজনের উপর নির্ভরশীল, সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, লিখি না আমরা? তো এটা ধরো যে হচ্ছে যে সক্রেটিস, এইটা ফিলোসোফার সক্রেটিস এটা নিয়ে বলছে কথা বলছে, তাহলে তুমি ওই জিনিসটাই, বা এরিস্টটল বলছে, যে বলছে, আমি ওইখানে ওই এরিস্টটল সক্রেটিস ওই ওনার কোনো কথাই উল্লেখ করার দরকার নেই, জাস্ট তুমি মূল যে কথাটা বলছে সেইটা। তার মানে অতিরিক্ত ওই যে এক্সাম্পল, তারপরে হচ্ছে যে কে বলছে হ্যান ত্যান, এগুলো সব বাদ দিয়ে মূল কথাটা নিয়ে আসে। তাহলে এখানে মূলত দুইটা কাজ, একটা হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করে লেখা, একটা সিনোনিমের বেশি ব্যবহার করে চেঞ্জ করে লেখা, আর অতিরিক্ত উপমা টুপমা যা যা আছে সবগুলো জিনিসকে হচ্ছে বাতিল করে দাও। তাহলে এই সামারি রাইটিংটা এটা। আচ্ছা, একজন এই যে একটা প্রশ্ন তখন একটু আগে করছে বোধ হয়, আর বলছি অলরেডি, তারপর এখানে একটু বলে রাখি যে সামারি যেটা আছে এটার সাথে থিমের পার্থক্যটা কি। থিম হচ্ছে সুপার সামারি, মানে কি? সুপার সামারি মানে সামারির মধ্যে একটা অংশ হচ্ছে আমি কি শিখলাম, মানে এটার মানে একটা সামারি, যে এইটা থেকে হচ্ছে যে লার্নিংটা কি। আর থিম হচ্ছে যে কোনো একটা জিনিসের ওই লার্নিংটাই হচ্ছে থিম, যে এটা থেকে তুমি আসলে শিখলে কি, এটা থেকে আসলে কি বুঝাইতে চাইছে, বুঝাইতে পারছি আমার কথা? তার মানে সামারির চাইতে ছোট হবে, সুপার শর্ট হবে থিম, সুপার শর্ট, সুপার শর্ট হবে থিম। আচ্ছা, এক্ষেত্রে আমি বারবার বলি, সাজেশনের মধ্যে আমরা যেগুলো দিয়েছি এগুলোর মধ্যে তুমি তোমার ভাষায় তুমি তো এটা বুঝতে পারছো যে সামারিতে যা লিখবো থিমের মধ্যে তার চাই। আচ্ছা, এখন অনেকের মাথায় একটা প্রশ্ন দিবে, এইটা লেখার ক্ষেত্রে থিম লেখার ক্ষেত্রে বুদ্ধি কি? একই জিনিস তো, সামারি লেখার যে বুদ্ধি সেটা থিম লেখার বুদ্ধি। শোনো, তিনটা জিনিস হুম, একসাথে করা যায়, কি কোন তিনটা আমি একটু বলি। সামারি লেখার যে বুদ্ধিটা, সামারি, এইটার সাথে অনেকটা ম্যাচিং করবে থিম লেখার, মানে থিম হয়ে যায় আরো সুপার সামারি। আরেকটা হচ্ছে এসএ কিউ লেখার, মানে শর্ট আনসার কোশ্চেন। প্রথম প্যাসেজে ওই যে প্রশ্ন থাকে 5টা, 2 নাম্বার করে যে 10 নাম্বার আছে না, ওইটা কিভাবে সামারি লেখার প্রতি তোমাকে আমি কি দিয়েছি, যে সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে না, স্ট্রাকচার চেঞ্জ করা, স্ট্রাকচার চেঞ্জ করে তুমি থিমও লিখতে পারো, স্ট্রাকচার চেঞ্জ করে তুমি কোশ্চেন আনসার করতে পারো। তারপরে বলছে যে সিনোনিম অ্যান্টোনিম এইটার ব্যবহার করে তুমি হচ্ছে সামারি লিখতে পারো, সিনোনিম অথবা অ্যান্টোনিম, ঠিক না? তো সিনোনিমটা বেশি কাজ করে। ঠিক একই রকম করে সিনোনিম ব্যবহার করে তুমি থিম লিখতে পারো, সিনোনিম ব্যবহার করে তুমি এসিকিউ একটা কোশ্চেন্স এর উত্তরও দিতে পারো। এরপরে হচ্ছে অ্যান্টোনিম ব্যবহার করে তুমি থিম লিখতে পারো, শর্ট কোশ্চেন্স এর যে আনসার সেটা লিখতে পারো। তার মানে তুমি দেখো সামারির সাথে থিম এবং শর্ট আনসার কোশ্চেন, এই তিনটা কিন্তু দেখো একটা গ্রুপ, ক্লাসিফিকেশন অফ ইংলিশের মধ্যে চলে আসে। তার মানে এই তিনটা একই রকম জিনিস দিয়ে তুমি তিনটাতেই কাজে লাগাতে পারো। তার মানে তুমি যখন পড়বা, পড়ার সিস্টেম, এই যে রেজওয়ানুল রিয়াদ বলছে যে পড়ার সিস্টেমটা কি হবে, তাহলে তুমি সামারি, থিম এবং কোশ্চেন্স এর উত্তর একসাথে প্র্যাকটিস করো। মানে একটা প্যাসেজে তুমি সামারি লিখলা, ওইটা যদি আচ্ছা থিম আকারে, সাধারণত কবিতাগুলো আসার সম্ভাবনা বেশি, যে কেউ দিতে পারে, যেগুলো সাজেশনে দেখবা। তা আবার কবিতা আকারে যেটা আছে সেটা সামারিতেও আসতে পারে। তা এইটা তোমার হচ্ছে সামারি এবং থিম আকারে তুমি একসাথে লিখবা, প্র্যাকটিস করবে। তো আচ্ছা, এইরকম পার্থক্য। তারপর শর্ট আনসার কোশ্চেন, যে কোনো একটা ওই প্যাসেজ থেকে যে প্রশ্নের উত্তরগুলো কিভাবে, এবং শর্ট আনসার কোশ্চেন এর ক্ষেত্রে খেয়াল রাখবা যে জিনিস একই, স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিলা, আর সিনোনিম মানে প্যাসেজের যে শব্দ আছে সেইটার সিনোনিম ব্যবহার করে, হ্যাঁ, সমার্থক শব্দ ব্যবহার করে লিখলেই তোমার টিচার খুশি হয়ে যাবে যে বাহ, এ খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হুবহু ওই লাইন না দিয়ে একটু চেঞ্জ করে দিবে, ঠিক আছে, তাইলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি রয়েছে, আরো একটা ক্লাসিফিকেশন দেখাই দিই। যেমন তোমার ধরো যে রিয়ারেন্স যে রয়েছে, রিয়ারেন্স এইটার সাথে অনেকটা মিলে যায় তোমার হচ্ছে স্টোরি রাইটিং, স্টোরি রাইটিংটা অনেকটা মিলে যায়। কারণ
যদিও এখানে একটা খেয়াল রাখবা কিরকম ভাইয়া, তুমি যে এগুলো রিয়ারেঞ্জার পড়ছো এগুলো কিন্তু ওই যে ঐতিহাসিক ঐতিহাসিক স্টোরি হিসাবে পরীক্ষায় আসতে পারে, ঐতিহাসিক স্টোরি। আর যদি তোমার হচ্ছে যে রিসেন্ট কোনো স্টোরি, মানে এক কথা সিচুয়েশনাল, এখনকার, মানে বিখ্যাত কোনো ঘটনা না, এখনকার যে কোনো ঘটনার উপরে যদি কোনো হচ্ছে আসে, সেটার ক্ষেত্রে তো ওই যে যে কটা আমরা দিয়েছি এই টাইপের, যে হচ্ছে যে শোনো, এটা মূলত তোমার ইমাজিনারি পাওয়ার কিরকম আছে, তুমি একটা জিনিসকে কিভাবে কত আঙ্গিকে চিন্তা করতে পারো, এটার উপর ভিত্তি করে এটা দিয়েছে। আচ্ছা, এরপরে তুমি লক্ষ্য করে দেখো আর কি রয়েছে। দেখো ক্লোজ টেস্ট উইথ এবং উইদাউট, এটার ক্ষেত্রে কয়েকটা আমরা নিয়ম এখনই জাস্ট শিখাই দিব। ক্লোজ টেস্ট, এটা উইথ আর উইদাউট তো একই জিনিস, কারণ যে কোনোটা তোমার উইথটা উইদাউট আকারে আসতে পারে, উইদাউটটা উইথ আকারে আসতে পারে। এটা দুইটা একই, তুমি সবগুলো উইদাউট আকারে করবা, তার মানে ক্লু নাই, এইভাবে তুমি চিন্তা করে করবে। আচ্ছা, এটার ক্ষেত্রে নিয়মটা কি হবে, এটা কিভাবে শিখবে দেখো। প্রথম যে জিনিসটা তোমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ডিটারমিনারটা এখানে রাখতে হবে। ডিটারমিনার, ডিটারমিনারে এক রকমের পাঁচ সব স্পেস, এটা সাধারণত পাঁচটা জিনিস নিয়ে গঠিত, দ্রুত বলতেছে লিখে ফেলতে পারো। এটা এক নম্বর হচ্ছে আর্টিকেলস, জাস্ট এটার মধ্যে রয়েছে এ এন্ড বি। তারপরে হচ্ছে পজিটিভ, পজিটিভ হচ্ছে ইংরেজির ওই সকল শব্দ যেগুলো ব্যবহার করে কোনো কিছু নিজের অধিকারে থাকা বোঝায়, যেমন আওয়ার, হিজ, মাই, এরকম। তারপরে হচ্ছে নিউমারালস, নিউমারালস মানে হচ্ছে সংখ্যাবাচক, যেমন 1 2 3 4 ফার্স্ট সেকেন্ড, এরকম। এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ তার মানে যে সকল শব্দ ব্যবহার করে কোনো কিছু নির্দেশ করা বোঝায়, যেমন দিস হতে পারে, দ্যাট হতে পারে, দিস হতে পারে, দোজ হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স, 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 কোয়ান্টিফায়ার্সটা কি পরিমাণ বোঝায়, যেমন মেনি, মাছ, হ্যাঁ, নো, লেস, লিটিল, ফিউ, এগুলো। তাইলে তুমি ক্লোজ টেস্ট যখন পড়তে যাবে, আগে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ডিটারমিন। এখন একটা নিয়ম শিখবো, দেখো যে তোমার ক্লোজ টেস্টের বেশিরভাগ জিনিস তোমার মাথায় চলে আসবে। সেটা কি, যেমন ধরো যে ডিটারমিনার পরে যদি একটা জিনিস থাকে তাহলে সেটা একটা নাউন হবে। এই যে নিয়মটা আমি বললাম, এটা পাঁচটা নিয়মের সামারি। মানেটা কি, ডিটারমিনার বলতে আর্টিকেল আছে না, আর্টিকেলের পরে একটা শব্দ দিব, যেমন এ বয়, হ্যাঁ, বা এ পেন, এ পেন দিলাম, পেনটা হচ্ছে একটা নাউন। ওয়ান পেন, আওয়ার পেন, আমাদের কলম, ওয়ান পেন, দিস পেন, ঠিক না, মেনি পেন্স। তাহলে তুমি লক্ষ্য করে দেখো যে আর্টিকেলের পর একটা শব্দ বসলে নাউন, পজিটিভের পর একটা নাউন, নিউমেরালসের পর নাউন, ডেমনস্ট্রেটিভের পর নাউন, কোয়ান্টিফায়ার্সের পর নাউন। তার মানে এখানে একটা নিয়ম বলছি, এটা পাঁচটা নিয়মের সামারি। একই রকম করে যদি ডিটারমিনার পরে দুইটা জিনিস থাকে, তাহলে ডিটারমিনার প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মানে ডিটারমিনার পরে দুইটা জিনিস থাকলে ঠিক সাথে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, বা বলতে পারি নাউন এবং ডিটারমিনার মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। এইটা পাঁচটা নিয়মের সামারি। কোন পাঁচটা নিয়ম, আর্টিকেলের পরে দুইটা, যেমন এ নাইস পেন, দেখো নাইসটা একটা অ্যাডজেক্টিভ, পেনটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। আওয়ার নাইস পেন, ওয়ান নাইস পেন, দিস নাইস পেন, মাই মেনি নাইস পেন্স। ঠিক আছে, তার মানে ডিটারমিনার পরে দুইটা জিনিস থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হ্যাঁ, ওকে। এরপরে তুমি লক্ষ্য করে দেখো কি রয়েছে, ডিটারমিনার পরে যে তিনটা জিনিস থাকে, তাহলে হচ্ছে একটা হচ্ছে অ্যাডভার্ব, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। তারপরে এইটাও পাঁচটা নিয়মের সামারি। তার মানে যদি এরকম আমি বলি যে এ ভেরি নাইস পেন, ও আওয়ার ভেরি বা মাই ভেরি নাইস পেন, ওয়ান ভেরি নাইস পেন, দিস ভেরি নাইস পেন, মেনি ভেরি নাইস পেন্স। হ্যাঁ, তাহলে তুমি লক্ষ্য করে দেখো, এখানে আমি তোমার নিয়ম লিখলাম তিনটা, কিন্তু এটা মূলত মূলত যদি আমি তোমাকে বলি এটা 20টা নিয়মের সামারি। যেটা কি বলেন, এখানে ডিটারমিনার প্লাস নাউন, তার মানে এখানে পাঁচটা জিনিসের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন, পজিটিভের পরে নাউন, নিউমেরালসের পরে নাউন, ডেমনস্ট্রেটিভের পরে নাউন, কোয়ান্টিফায়ার্স এর পরে, এটা পাঁচটা নিয়ম। এখানে পাঁচটা নিয়ম, এখানে পাঁচটা। ভাই আরো 20টা কোথায়, তুমি দেখো নাউন আর ডিটারমিনার আগে অ্যাডজেক্টিভ, এটা একটা নিয়ম। অ্যাডজেক্টিভের পরে নাউন, এটা একটা নিয়ম। নাউনের আগে অ্যাডজেক্টিভ, এটা একটা নিয়ম। তারপরে তুমি দেখো যে এই যে ডিটারমিনারের পরে যদি নাউন অ্যাডজেক্টিভ হয়, তার আগে অ্যাডভার্ব, অ্যাডভার্ব আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ, নাউন আর হচ্ছে যে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। বুঝতে পারছো, তার মানে প্রায় 20টা নিয়ম তুমি তিনটা লাইনের মধ্যে শিখে ফেলছো। তাই এইটা মারাত্মক, ইংলিশে শিখতে হবে এরকম করে। তুমি দেখলা যে আচ্ছা, আচ্ছা, তাহলে তোমার কাজটা কি হবে, তুমি লক্ষ্য করে দেখো। ক্লোজ টেস্ট যখন করো, মানে এই যে ফিল ইন দ্য গ্যাপস, তখন তুমি দেখবা যে তোমার, ধরো যে তোমার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, তা তুমি যেটা করবা যে তুমি দেখো যে একটা প্যাসেজ আসলো, উইথ উইদাউট যেটাই থাক,
তুমি বাসায় যে প্র্যাকটিস করো, বাসায় প্র্যাকটিস করার ক্ষেত্রে এই যে ইম্পর্টেন্ট গুলো আমরা তো দিয়েছি, তুমি আগে সাজেশনটা দেখলে বুঝবে এরকম বিগত বছরে আসছে এই টাইপের যেগুলো সেগুলো, এবং বিগত বছরে সবগুলো প্র্যাকটিস করতে পারো তুমি, কোনো সমস্যা নেই। তার চেয়ে আরো বেশি করলে আরো ভালো, কিন্তু এই টাইপের গুলো অবশ্যই করবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এইখানে তুমি যদি খেয়াল করে দেখো যে এ নাম্বারে যেটা আছে, এখানে মনে করো যে তুমি যখন এখানে গ্যাপটা পূরণ করবে, তখন তুমি যেটা দেখবা সেটা হচ্ছে যে জায়গায় গ্যাপ আছে তার ডানে এবং বামে, তার রাইট সাইড এবং এদিকে লেফট সাইডে, এখানে তুমি খেয়াল করবা যে কি কোন পার্টস অফ স্পিচ আছে, কোন পার্টস অফ স্পিচ আছে। তার মানে ধরো যে এখানে তোমার যদি একটা নাউন থাকে, তাহলে তার বামে কি হবে, যেকে বলবো অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, যদি এরকম থাকে যে ডিটারমিনারের পরে একটা শব্দ আছে, তাহলে এটা কি হবে, নাউন হবে। তার মানে যে জায়গাটায় গ্যাপ আছে তার তুমি ডানে এবং বামে তাকাবে, তাকায় তুমি কোন পার্টস অফ স্পিচ বসবে, এইটা যদি তুমি বের করতে পারো, তোমার ক্লোজ টেস্টের আমি বলবো 80 থেকে 85% হয়ে গেছে। তার মানে ক্লোজ টেস্টের মূল ব্যাপারটা হলো যে জায়গায় গ্যাপ আছে তার রাইট এবং লেফট সাইডে তাকাবে, যে ডানে বামে কি আছে। হ্যাঁ, তাকায় তুমি দেখবা যে ওইখানে কোন পার্টস অফ স্পিচ বসবে, এইটা হচ্ছে 1 নম্বরে। ঠিক আছে, 1 নম্বরে এইটা চিন্তা। এখন যে ভাইয়া ঠিক আছে, আমি না হয় বুঝছি যে এটা ডিটারমিনার, এই নলেজটা আমাকে হেল্প করতেছে, যে আচ্ছা এখানে নাউন হবে বা অ্যাডজেক্টিভ হবে বা অ্যাডভার্ব হবে, এরকম কিছু একটা তো হবে। তাইলে এখন একটা শব্দ নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না ভার্ব, এটা কিভাবে বুঝবো? খুব সহজ বুদ্ধি আছে, দেখো। একটা শব্দ যদি তোমার মাই দ্বারা মিলে যায়, ধরো মাই দ্বারা মিলে গেছে, মাই প্লাস মিলে গেছে, হ্যাঁ, তাহলে যেই শব্দটা মিলে গেছে সেই শব্দটা হচ্ছে একটা নাউন। যেমন আমি যদি বলি মাই অনেস্টি, মাই অনেস্টি, এই যে মাইয়ের পরে অনেস্টিটা, এটা হচ্ছে নাউন। তারপরে যদি এরকম হয় ভেরি দ্বারা যদি মিলে যায়, ভেরি দ্বারা মিলে গেছে, তাহলে যে জিনিসটা ভেরি দ্বারা মিলে গেছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ভেরি অনেস্ট, ভেরি অনেস্ট, এই অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ। এরপরে একটা শব্দ যদি ক্যান দ্বারা মিলে যায়, ক্যান দ্বারা মিলে গেছে, তাহলে যে শব্দটা মিলে গেছে সেটা হচ্ছে ভার্ব। যেমন আমি বলতে পারি ইউ ক্যান গো, ইউ ক্যান ডু, ইউ ক্যান প্লে, ইউ ক্যান ইট, ইউ ক্যান ড্রাইভ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার ক্যান দ্বারা মিলে গেছে, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। তাইলে একটা শব্দ ওই অনেক সময় বুঝতেছো না কোন পার্টস অফ স্পিচ, তাহলে তুমি খেয়াল করো যে মাই দ্বারা ওই শব্দটা মিলতেছে কিনা। তাহলে যেমন আমি যদি বলি মাই পভার্টি, তাহলে এটা হচ্ছে নাউন। আমি যদি বলি মাই হচ্ছে ইলিটারেসি, ইলিটারেসি, তাহলে এটা হচ্ছে নাউন। আবার যদি ভেরি দ্বারা মিলে, যেমন ভেরি গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি ব্যাড এটা অ্যাডজেক্টিভ, ভেরি নাইস অ্যাডজেক্টিভ, ভেরি এক্সট্রাঅর্ডিনারি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপরে যদি হচ্ছে ক্যান দ্বারা মিলে যায়, তাহলে সেটা হচ্ছে ভার্ব। তাহলে এই অনুযায়ী তোমাকে পার্টস অফ স্পিচটা ভালোভাবে মাথায় আনতে হবে। ক্লিয়ার তো? আচ্ছা, এখন এইটার সাথে তোমার টেন্সটা আর কন্ডিশনালটা আমরা একটু 2-4 মিনিট একটু তোমাকে দেখাই দিই, যাতে তুমি একদম লিখতে গিয়ে, অনেকে পরীক্ষার হলে এমন ভুল করে যে টিচার চাইলেও নাম্বার দেয়, এটা কোন স্টুডেন্ট এত কেমন ভুল করে। তা তুমি যাতে এই ভুলটা না করো, এই জিনিসটা তোমাকে সংক্ষেপে একটু বলে দিই, এই ভুলগুলো করবাই না। আচ্ছা, টেন্সের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে 12টা টেন্সের 12টা কোড আছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কোড হচ্ছে 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 2, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কোড হচ্ছে 3, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 4, পাস্ট ইনডিফিনিট টেন্স এর কোড হচ্ছে 5, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 6, পাস্ট পারফেক্ট টেন্স এর কোড হচ্ছে 7, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 8, ফিউচার ইনডিফিনিট টেন্স এর কোড হচ্ছে 9, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 10, ফিউচার পারফেক্ট টেন্স এর কোড হচ্ছে 11, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর কোড হচ্ছে 12। তাহলে 1 থেকে 12 পর্যন্ত কোড পেয়ে গেছে না? এখন যে জিনিসটা তোমাকে করতে হবে, কোন টেন্সের সাথে কোন টেন্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এটা জানতে হবে। এটা ইংরেজির যখন যত বড় বড় বাক্য তুমি লিখবা, এই কয়েক মিনিটের মধ্যে শেষ করবো, আর কয়েক মিনিট, তখন কোনটার সাথে কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা তোমার হেল্প করো। যেমন 3-এর বন্ধু হচ্ছে 5, তার মানে দেখি 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে, তাহলে আরেকদিকে পাস্ট ইনডিফিনিট থাকে। এক্সাম্পল দিই, তাহলে বুঝবা। যেমন আমি যদি এরকম একটা বাক্য বলি, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই নিউ হিম। লক্ষ্য করে দেখো, মেনি ইয়ার সাবজেক্টের পরে হ্যাভ আছে, এরপর ভার্ব পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোড কত, 3। সিন্স এখানে একটা কনজাংশন, কনজাংশন কারণ দুই দিকে দুটো ক্লজকে কানেক্ট করছে। আই নিউ হিম এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হচ্ছে 5। তাহলে তুমি দেখো 3-এর বন্ধু 5 হয়েছে, বুঝতে না? আচ্ছা, এরপরে তুমি লক্ষ্য করবে যে 5-এর বন্ধু হচ্ছে 7 হবে। কিরকম? তার মানে একদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে অন্যদিকে পাস্ট পারফেক্ট হবে। এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবা। যেমন আমি যদি এরকম বলি যে মেনি
ইয়ার্স পাস্ট সিন্স আই হ্যাভ সিন হিম, আই হ্যাভ সিন হিম। লক্ষ্য করো মেনি ইয়ার্স পাস, এটা সাবজেক্টিভ ভার্ব পাস পয়েন্ট, পাস মিনিট, এটা পাস। সিন্স হচ্ছে কনজাংশন, কনজাংশন। আই হ্যাভ সিন হিম, এটা হচ্ছে পাস পারফেক্ট, এটা হচ্ছে সাত। এটা দেখো পাসের বন্ধু সাত, তিনের বন্ধু পাস। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে তুমি খেয়াল করে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে যদি এরকম হয়, ধরো এক যে আছে, এক এক হচ্ছে, আমি বলি যে সবসময় আল্লাহর সাথে কানেকশন করে। এক আল্লাহর সাথে কানেকশন করার জন্য কি করি আমরা? যে 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়লে কি আমাদের ফিউচার ভালো হবে না? তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট তো নয়, অতীতে যা করছি সেটা আল্লাহ মাফ করে দিবি, 5 ইন্ডিপেন্ডেন্ট। এখন যেটা করতেছি এটা রেজাল্ট ভালো হবে 3। এরপরে ফিউচার পারফেক্ট 11, 1। তাহলে একের 5 জন বন্ধু আছে, 9 5 3 11, 9 5 3 11। ঠিক আছে, ওকে। এবং তুমি খেয়াল করে দেখো, এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারো। যেমন আমি যদি এরকম বলি যে ইফ হি গোস, আই উইল ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক। এখানে দেখো ইফ হি গোস, এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে 1। আই উইল ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এর কোড হচ্ছে 9। তাহলে একের বন্ধু কি হবে বলতো? 9 হবে। তার মানে একের বন্ধু 9। তুমি লক্ষ্য করছো? এবং এখান থেকে কন্ডিশনালটা এখন শিখাই দিব, তাহলে মাথায় চলে আসবে। তাহলে দেখো এই যে প্রেজেন্টের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, এদিকে ফিউচার ইনডিফিনিট। এখন দেখো তুমি লেখার ক্ষেত্রে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট দিলে অবশ্যই এখানে ফিউচার ইনডিফিনিট, ঠিক না? তাহলে যে হ্যাঁ, এটা যদি ভুল করো তাহলে টিচার কি করবে? যেহেতু মূর্খ, কিছুই জানে না। হ্যাঁ, তা কয়েকটা দিন আমি আবার রিভিউস করে দিব, কোনো টেনশনের কিন্তু কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ, টাইম লাগবে না। এখন এখানে তুমি দেখো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এটা আমি জাস্ট একটু খালি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এই যে তুমি দেখো যে এই যে এই যে 12টা টেন্সের যে কোড বলছি 1 থেকে 12 পর্যন্ত সিরিয়াল ওয়াইজ বলছি না, 3-এর বন্ধু 5, 5-এর বন্ধু 7। তার মানে একদিকে প্রেজেন্ট পারফেক্ট থাকলে এদিকে পাস্ট ইনডিফিনিট, 5-এর বন্ধু সামনে একদিকে পাস্ট ইনডিফিনিট থাকলে অন্যদিকে পাস্ট পারফেক্ট। এরপরে যেটা বলছে সেটা হলো যে একের 5 জন বন্ধু, 9 5 3 11, এটা খেলা হবে 953 11। এবং তুমি একজনের সাথে আরেকজনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা প্রত্যেক সময় যোগ করে যোগফল জোড়া পাবা। দেখো 1 আর 9 যোগ করলে 10 জোড়া, 11 5 যোগ করলে 6 জোড়া, 1 আর 3 যোগ করলে 4 জোড়া, 11 11 যোগ করলে 12 জোড়া, 11 1 হচ্ছে 2 জোড়া। এবং তুমি আগেরটাও দেখো যে হচ্ছে 3 আর 5 যোগ করলে যোগফল 8 জোড়া, 5 আর 7 যোগ করলে 12 জোড়া। আল্লাহ বলছে আমি যা কিছু তৈরি করছি সব হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ যে হচ্ছে যে কি, যা কিছু তৈরি করে সব জোড়া আকারে সৃষ্টি করছে। ইংলিশ দেখো ওই নিয়ম মানতেছে। বড় বড় বাক্যের 2টা ছোট অংশ, তাদের যে কোড যোগ করলে যোগফলটা জোড়া হচ্ছে। ক্লিয়ার তো? ওকে। এখন দেখো যে জায়গায় আমরা ছিলাম, যে এই যে তোমার এই যে কন্ডিশনালটা এখান থেকে শিখাই দিব, শিখাই দিয়ে 2-3টা নিয়ম বলবো, নিয়ম বলে প্রথম থেকে যা পড়াইছি আরেকবার দ্রুত দেখাই দিয়ে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এবং কালকে কিভাবে পড়বো সেটা বলে দেবো। আর ওই যে ক্লাস শেষ হয়ে গেলে তার ক্লাস শেষের হচ্ছে যে ওই কয়েক 10-15 মিনিটের মধ্যে হচ্ছে পেজে পোস্ট করে দিবে যে এই যে ক্লাসের যে পিডিএফটা আচ্ছা, ওই যে এই পিডিএফ গুলো যে কিভাবে স্ট্যান্ড আপ হবে আমার ক্লাস শেষে 10-15 মিনিটের মধ্যে পেজে দিয়ে, কারণ ওদের তো ওই যে কালকের দিনের পরের দিনই তো, পরশু দিনে তো পরীক্ষা। ঠিক আছে, আগে সাজেশনটা দিয়ে দিবে আর তারপরে এটা। হ্যাঁ, ওকে। তাহলে যে জিনিসটা আছে লক্ষ্য করে দেখো যে এখানে কি করতে হবে, যে এই যে তোমার এই যে ইফ হি গোস, এই দেখো এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে ফিউচার ইন প্রেজেন্ট না। তাহলে এইটা হচ্ছে তোমার, এইটাকে আমরা কন্ডিশনালটা যে আছে এটাকে আমরা ইয়াতে পড়তে পারি, এটা কি বলে দাড়ি পাল্লায় পড়তে পারি। দাড়ি পাল্লা দুই দিকে 2টা পাল্লা বাদক থাকে না? একদিকে যদি এইরকম থাকে, কারণ আমি যদি বলি ইফ হি গোস, দেখো আই উইল ডু দা ওয়ার্ক, আই উইল ডু দা ওয়ার্ক, এই তো ওকে। এখানে তুমি দেখো, এখানে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, এখানে ফিউচার ইন প্রেজেন্ট, এটা কোনো বইয়ে নাই কিন্তু আমি তোমাকে যেটা বলতেছি এটা তুমি খেয়াল করো। তাহলে তুমি এটা দেখো ফিউচার ইন প্রেজেন্ট মানে উইল বা শ্যাল, এরপর মূল ভার্ব। এখন এটা ফার্স্ট কন্ডিশনাল। এরপরে যদি এরকম হয় যে ইফ হি ওয়েন্ট, এখানে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে না? তা দাড়ি পাল্লার নিয়ম কি, এদিকে যখন চেঞ্জ হবে ওদিকেও চেঞ্জ হবে। এখানে যখন পাস্ট ফর্ম আসছে তখন এখানে ফিউচার ইন পাস্ট হবে। ফিউচার ইন পাস্ট মানে উইলের জায়গায় উড, শ্যাডেলের জায়গায় শুড, এরপরে ডু দা ওয়ার্ক। ওকে, আচ্ছা। এদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে, যেমন এরকম যদি থাকে ইফ হি হ্যাড গান, হ্যাঁ, ইফ হি হ্যাড গান, এইটার ক্ষেত্রে দেখো তুমি আই উড হ্যাভ ডান দা ওয়ার্ক, ডান দা ওয়ার্ক, ওকে, ডান দা ওয়ার্ক। তুমি খেয়াল করে দেখো এইখানে যখন প্রেজেন্ট ফর্ম তখন ফিউচার ইন প্রেজেন্ট, ফিউচার ইন প্রেজেন্ট বলে কিন্তু ইংলিশে কিছু না, আমি তোমাকে বলতেছি এটা হ্যাঁ মাথা না, তাহলে বুঝতে পারো। মানে উইল শ্যালের পরে মূল ভার্ব, এখানে যখন পাস্ট ফর্ম তখন উড শুডের পরে মূল ভার্ব,
এখানে যখন পাস্ট পারফেক্ট, এই যে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে উড হ্যাভ শুড হ্যাভ এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে তুমি ব্যালেন্সটা বুঝতে পারছো দাঁড়িপাল্লা কেন বলছি? এদিকে যখন প্রেজেন্ট ফর্ম, এখানে ফিউচার ইন প্রেজেন্ট, এদিকে যখন পাস্ট ফর্ম ফিউচার ইন পাস্ট, ফিউচার পারফেক্ট উড শুড, এখানে যখন পাস্ট পারফেক্ট ফিউচার ইন পারফেক্ট উড হ্যাভ শুড হ্যাভ এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন দেখো যদি এরকম হয় যে ধরো চিরন্তন সত্য, তাহলে কি হবে? ইফ ইউ ধরো যে হিট ওয়াটার, তাহলে চিরন্তন সত্য হলে দুই দিকেই ইনডিফিনিট, তাহলে ইট টার্নস ইনটু ভ্যাপার, ইট টার্নস ইনটু ভ্যাপার। ওকে, ইউ হিট ওয়াটার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর কোড হচ্ছে 1। ইট টার্নস ইনটু ভ্যাপার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর কোড 1। এক থেকে এক বিয়োগ করলে কত হয়? 0 হয় না? এই জন্য এটাকে বলে জিরো কন্ডিশনাল। বুঝতে পারছো? তাহলে এখানে জিরো কন্ডিশনাল, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড। ওকে, তাহলে এই কন্ডিশনাল, এইগুলা বড় বড় বাক্য যখন লিখবে এই স্ট্রাকচার গুলো যাতে ঠিকভাবে কাজ করে, যাতে ভুল না হয়। আচ্ছা, এখন ইংরেজির একদম বেসিক কয়েকটা নিয়ম খালি বলবো, যে নিয়মগুলোর উপর ভিত্তি করে যদি তুমি ইনশাআল্লাহ লেখো, আশা করা যায় তোমার ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে অন্যগুলো গ্রামারের দিক থেকে ইনশাআল্লাহ কারেক্ট থাকবে। কিরকম দেখো, খুব দ্রুত একটু লিখে ফেলো। যেমন ধরো, যে কোনো বাক্য যখন তুমি লিখবা, তুমি প্রথম চিন্তা করবা যে বাক্যটি তুমি অ্যাক্টিভে লিখতেছো না প্যাসিভে লিখতেছো, এটা প্রথম চিন্তা করবা। বাক্যটি অ্যাক্টিভে লিখতেছো না প্যাসিভে লিখতেছো। ওকে, এটা খেয়াল করবা যে অ্যাক্টিভে লিখছো না প্যাসিভে। যদি প্যাসিভে লেখো তাহলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবো। অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ভাই একটা বাক্য প্যাসিভে, বেশিরভাগ বাক্য পৃথিবীতে অ্যাক্টিভে থাকে, ঠিক না? তাহলে একটা বাক্য যে একটা বাক্য যে প্যাসিভে আছে কিনা এটা আমি বুঝবো কি করে? খুব সহজ একটা বুদ্ধি আছে। বুদ্ধি হচ্ছে, সাবজেক্ট সাধারণত বস্তুবাচক হয়। এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবা। সাবজেক্ট সাধারণত কি হবে বলতো? বস্তুবাচক হবে, বস্তুবাচক। আরেকটা জিনিস আছে, সেটা হলো বস্তুবাচক যেমন কিরকম, যেমন যদি বলে দি পেন ইজ লস্ট, তুমি লক্ষ্য করো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। দেখো এই যে ইজ চলে আসছে, তারপরে ভার্ব পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তার মানে এটা প্যাসিভে, কারণ কলমটা তো নিজে নিজে হারাইতে পারবে না, কারো দ্বারা হারাচ্ছে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে তুমি দেখো সাবজেক্ট সাধারণত বস্তুবাচক, তার মানে এইটা বাক্যটা তাহলে প্যাসিভে আছে। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ব্যক্তিবাচক হওয়ার পরও প্যাসিভ হতে পারে। যদি সাবজেক্ট ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হওয়ার পরেও প্যাসিভ হতে পারে, পরেও প্যাসিভ হতে পারে, প্যাসিভ হতে পারে যদি সাবজেক্ট ওই যদি সাবজেক্ট ওই বাক্যের কাজটি সরাসরি করতে না পারে, যদি সাবজেক্ট ওই বাক্যের কাজটি নিজে করতে না পারে, ওই বাক্যের কাজটি নিজে করতে না পারে, কাজটি নিজে করতে না পারে। ওকে, কি বলছি দেখো, সাবজেক্ট সাধারণত বস্তুবাচক, দি পেন ইজ লস্ট, এরপরে সাবজেক্ট ব্যক্তিবাচক হওয়ার পরেও প্যাসিভ হতে পারে যদি সাবজেক্ট ওই বাক্যের কাজটি নিজে করতে না পারে, নিজে করতে পারতেছে না। হ্যাঁ, যে কিরকম, যেমন দেখো আমি তোকে এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবে। যেমন আমি যদি বলি হি উইল বি অ্যারেস্টেড, দেখো সে কিন্তু নিজে নিজেকে অ্যারেস্ট করতে পারবে না, কারো দ্বারা হবে, যেন উইলের পরে একটা অক্সিলারি ভার্ব আসছে বি, হি উইল বি অ্যারেস্টেড। তার মানে সাবজেক্ট ব্যক্তি আছে, ব্যক্তিবাচক হওয়ার পরেও নিজে তো নিজেকে অ্যারেস্ট করা যায় না, এই জন্য একটা অক্সিলারি ভার্ব এসে প্যাসিভ হয়েছে। তাইলে যে কোনো বাক্য তুমি আগে দেখবা যে বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি বাক্যটা প্যাসিভে থাকে তাহলে অক্সিলারি ভার্ব হবে, এবং প্যাসিভ চিহ্নের মধ্যে কি সাবজেক্টটা শান্ত বস্তুবাচক, আর ব্যক্তিবাচক হওয়ার পর প্যাসিভ হবে যদি সাবজেক্ট ওই কাজটা করতে না পারে। 2 নম্বরে কি করব দেখি, কয়েকটা নিবে, এই পৃষ্ঠাতে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, সরি এটা না লিখে এইটা লিখি বেশি ভালো, এম, ইজ, আর, ঠিক আছে, ওয়াজ, ওয়্যার, ওকে, তারপরে হচ্ছে ওয়াজ, ওয়্যার, তারপরে হচ্ছে যে শ্যাল বি, উইল বি। ওকে, এইটুকুই লিখি তোমার জন্য। এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হয় কখন? অ্যাক্টিভ ভয়েস, মানে বাক্যটা যদি অ্যাক্টিভে থাকে তাহলে এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। আবার ভার্বের থার্ড ফর্ম ভি3 হয় যদি বাক্যটা প্যাসিভে থাকে, যদি প্যাসিভ ভয়েসে থাকে, প্যাসিভ ভয়েস। তার মানে এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি এগুলো ভার্বের আইএনজি কখন? যখন বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে, মানে অ্যাক্টিভে আছে। ওকে, অ্যাক্টিভ ভয়েসে যখন আছে তখন হবে অ্যাক্টিভ ভয়েস। আর ভার্বের থার্ড ফর্ম হবে যখন প্যাসিভ ভয়েসে আছে, এটা খেয়াল রাখবা। 3 নম্বরে আমরা আরেকটা দেখাই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি,
বিং, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 হবে। ওকে, এরপর আরেকটা আমরা লিখে ফেলি, সেটা হলো যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, উড বেটার, উড রেদার, হ্যাঁ, উড বেটার, উড রেদার, এগুলোর পরে মূল ভার্ব হচ্ছে, মূল ভার্ব ভালো করে লিখে ফেলো, এগুলোর পরে মূল ভার্ব হবে। আচ্ছা দেখো তাহলে কি বলছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলোর পরে মূল ভার্ব। আর একটা নিয়ম শিখাবো শেষ, এটা কি, যে প্রেপোজিশনের পরে, প্রেপোজিশন এইটির পর সাধারণত ভার্ব প্লাস আইএনজি হয়, যেমন উইদাউট, ডুইং, হ্যাঁ, বাই প্লেইং, বাই রিডিং আছে না, হ্যাঁ, বাই রিডিং, এটা দেখো প্রেপোজিশন পর ভার্ব প্লাস আইএনজি। তবে এখানে একটা বিশেষ কথা বলে রাখি, যে টু এর পরে কিন্তু আবার শুধু ভার্ব বসে, যেমন আই ওয়ান্ট টু প্লে, হ্যাঁ, টু এর পরে শুধু ভার্ব বসে। ওকে, আচ্ছা এখন তোমরা দেখো যে আমরা কি কি জিনিস পড়ার চেষ্টা করছি, এই জিনিসটাতে আমরা একটু যাই। ওকে, প্রথম থেকে আমরা কি কি পড়লাম এটা একটু দ্রুততার সাথে বলে দেবো, বাস কয়েক মিনিট, 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো খেয়াল করে দেখো যে ফ্লো চার্টের ক্ষেত্রে কি বলছি, যে এখানে প্রথমটাতে যেটা থাকবে উপর থেকে নিচে এই ফরম্যাটে তুমি লিখবা। এবং এখানে একটা জিনিস বলছি যে নন ফাইনাইট ভার্বটা ফ্লো চার্টে খুব হেল্প করবে। যে নন ফাইনাইট হচ্ছে কি, 3টা আইজিপি, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। প্রথম বক্সে যেই ফরম্যাটে যদি 2+ ভার্ব দিয়ে থাকে সবগুলো 2+ ভার্ব দিয়ে লিখবে, এবং বলছি যে এগুলোর শেষে কিন্তু ফুল স্টপ দিবা না, এটা খেয়াল রাখবে। যদি জেরান্ড দিয়ে থাকে ভার্ব প্লাস আইএনজি ওইভাবে দিবা, যদি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল থাকে প্রথম বক্সে যেভাবে আছে উপর থেকে নিচে ওইভাবে বক্সগুলোতে ওই ফরম্যাটে লিখবে, এবং শেষে কোনো হচ্ছে ফুল স্টপ দিবা না। সামারি রাইটিং এর ক্ষেত্রে বলছি 3টা কাজ, প্রধান কাজ 2টা, স্ট্রাকচার চেঞ্জ করে লিখবা, সিনোনিম ব্যবহার করে শব্দটা চেঞ্জ করলে সুন্দর হয়ে যাবে। আর এইখানে তোমার হচ্ছে অতিরিক্ত কোনো ওই যে উপমা, কে বলছে, হ্যান ত্যান, এগুলো সব বাতিল হয়ে যাবে। ওকে, এরপরে যেটা বলছে যে সামারি আর থিমটা হচ্ছে সুপার সামারি, তার মানে এটা একটা জিনিস থেকে একটা কি শেখার আছে, ঠিক আছে, এইটাতে। হ্যাঁ, আপনার পর ওই যে একটু অফিসে ইয়া করে নক দিয়ে রাখো, কালকে বলবো ইনশাআল্লাহ, আজকে খুব ব্যস্ত একটু। তাহলে এইখানে তোমার সুপার যে সামারিটা আছে এইটা হচ্ছে যে থিম। ওকে, তার মানে সুপার শর্ট হবে এটা। আচ্ছা, সামারি, থিম এবং শর্ট আনসার কোশ্চেন্স, এই তিনটাই একটা বুদ্ধিতে তিনটাতে হেল্প করে। হ্যাঁ, কোনটা, সেটা স্ট্রাকচার চেঞ্জ করে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হচ্ছে ডিগ্রি চেঞ্জ, শান্ত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চেঞ্জ করেই তুমি লিখতে পারো, তার সাথে সিনোনিমটাকে কাজে লাগাবা, হয়ে যাবে। তারপরে রিয়ারেঞ্জের সাথে স্টোরি রাইটিংটা মিলছে, কারণ ওই যে যেই ঘটনাগুলো রিয়ারেঞ্জ হিসেবে আসে ওগুলো সাধারণত স্টোরির ঐতিহাসিক ঘটনা হিসাবে থাকে, আর রিসেন্ট যদি হয় এবং ঘটনাগুলো পাস্ট টেন্সে সাধারণত থাকে, এটা খেয়াল রাখবা। প্রেজেন্টও মাঝে মধ্যে ব্যবহার করা শুরু হবে, পাস্টটাই 80%। ক্লোজ টেন্স উইথ, উইদাউট, সব উইদাউট আকারে পড়বা, যে কোনো কিছু নাই। ডিটারমিনার 5টা জিনিস, আর্টিকেল, পয়েসিভ, নিউমেরাল, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স। এরপর বলছি যে ডিটারমিনার একটা থাকলে নাউন, এটা 5টা নিয়মের সামারি। ডিটারমিনার 2টা জিনিস অ্যাডজেক্টিভ নাউন, 3টা থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাউন। এটা 3 ভাষা 15 জায়গা বলছে, এখানে 20টা নিয়মের সামারি এখানে চলে আসছে। এরপরে হচ্ছে যে যে জায়গায় গ্যাপ আছে ক্লোজ টেস্টের ক্ষেত্রে, এখানে রাইট লেফটে তাকাবা, পার্টস অফ স্পিচের নলেজটা, এবং এই যে আজকে ক্লাসে যেটুকু বলছি এটা যদি তোমার মাথায় থাকে, দেখবা যে ইনশাআল্লাহ গেম চেঞ্জিং হয়ে যাবে। মাই দ্বারা মিলে গেলে নাউন, ভেরি দ্বারা মিলে গেলে অ্যাডজেক্টিভ, ক্যান দ্বারা মিলে গেলে ভার্ব। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হলো যে প্রত্যেকটা টেন্সের একটা করে কোড আছে, এটা আমরা শিখে ফেলছি। 3-এর বন্ধু 5, 5-এর বন্ধু 7, 1-এর 5 জন বন্ধু আছে, 953, 9 5 3 11, যোগ করলে যোগফল জোড়া হচ্ছে। এরপরে যদি খেয়াল করে দেখো যে কন্ডিশনাল শিখে ফেলছি, একদিকে প্রেজেন্ট ফর্ম থাকলে ফিউচার ইন প্রেজেন্ট, উইল, শ্যাল এর পর মূল ভার্ব, পাস্ট ফর্ম থাকলে ফিউচার ইন পাস্ট, উড, শুড, এই নিয়মগুলো যাতে ভুল না হয়। পাস্ট পারফেক্ট থাকলে ফিউচার ইন পারফেক্ট, উড হ্যাভ, শুড হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল। আর চিরন্তন সত্য হলো দুই দিকে ইনডিফিনিট, বাস 1 1 2টার কোড বিয়োগ করলাম 0। এরপরে 5টা মাত্র নিয়ম মৌলিক ভাবে বলছি, এই 5টা নিয়ম যদি মাথায় রাখো ইংরেজির ফুল হবে না আশা করা যায়। কি সেটা, বাক্যটা অ্যাক্টিভে না প্যাসিভ, এটা প্রথম চিন্তা। প্যাসিভ চিনার বুদ্ধি কি, যে সাধারণত বাক্যটা সাবজেক্টটা বস্তুবাচক অথবা ব্যক্তিবাচক হওয়ার পরে যদি ওই বাক্যটা সে নিজে করতে না পারে, তাহলে এটা প্যাসিভ, এবং প্যাসিভ হলে অক্সিলারি ভার্ব যুক্ত করতে হবে। এরপরে যেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এগুলো প্রায় অ্যাক্টিভে থাকলে ভার্বের আইএনজি, প্যাসিভে থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভ কিভাবে সেটা তো অলরেডি শিখছি।
পোয়েমে প্রবলেম হয় সবগুলো রেগুলার দেখাই দিচ্ছে এই অনুযায়ী বলতেছে হ্যাভ হ্যাজ হ্যাড টু বি বিং এলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট হ্যাঁ নিড ডেয়ার মাস্ট বেট হ্যাড বেটার হ্যাড ডেটা উড বেটার উড ডেটা এগুলো মূল ভার্ব প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি কিন্তু টু এর পরে ভার্ব হয় বা টু এর পরে নাউন হয় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে এই যে এইটুক যেটুক বলছি এইটুক যদি তোমার মাথায় থাকে তুমি ইংরেজি লিখতে গেলে ভুল করবা না ঠিক আছে আচ্ছা এখন আজকে এই যে তুমি কিভাবে পড়বা এই যে ক্লাস তো এখন 2-3 মিনিটের মধ্যে আমরা শেষ করবো তাহলে তোমার পড়ার প্যাটার্নটা কেমন হবে সেটা আমি একটু জাস্ট এখানে একটু বলে দিই হ্যাঁ যে এটা আমি একটু পৃষ্ঠাটা ইয়া করলাম করে এখানে একটু বুঝাই দেই যে কিভাবে তুমি এটা পড়বা ওকে দেখো জিনিসটা একটু বলি তোমার পড়ার ক্ষেত্রে সিস্টেমটা হবে দেখো খুব ইম্পর্টেন্ট এখন যে জিনিসটা বলতেছি আমাদের যে তুমি সাজেশনটা পেয়ে যাবা পেজে না পেজে ইনস্ট্রাকশন দিয়ে দিবে ক্লাস শেষে 10-15 মিনিটের মধ্যে ওইখান থেকে আগে সাজেশনটা ওইখানে বোধহয় ওরা কোনো বোধহয় ওই ইমেইলে পাঠাবে বা কি এটা আমি জানি না ওরা কিভাবে পাঠায় দিয়ে দিবে দেখবা যে ইনশাল্লাহ তুমি আজকে পেয়ে যাবা তাহলে সাজেশনটার মধ্যে তোমার প্রত্যেকটা আইটেমই দেওয়া আছে যে এটা তা তুমি করবা কি এই যে তোমার প্যাসেজ আছে না প্যাসেজ একটা পড়লা পড়ার পরে একটা প্যাসেজ পড়লা পড়ার পরে ক্লোজ টেস্ট এটা 2টা পড়লা তারপরে তোমার হচ্ছে রিয়ারেঞ্জ 2টা পড়লা তার মানে প্যাসেজ একটা ক্লোজ টেস্ট 2টা রিয়ারেঞ্জ 2টা এটা হচ্ছে তোমার একটা চাঙ্ক বলতে কি একটা হচ্ছে সেশন যেভাবে কমিউনিটি দেখো প্যাসেজ পড়ার ক্ষেত্রে ওই যে আমরা যে প্যাসেজ গুলো দিয়েছি হ্যাঁ ওই প্যাসেজ গুলো সাজেশনে তো পাচ্ছ তুমি ওই প্যাসেজ গুলো আমি কিন্তু একটু খালি বলছি যে মূল ব্যাপারটা কি তাহলে ওই প্যাসেজ গুলো ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো আকারে আসতে পারে ঠিক তো ওগুলো পড়ার পর যদি তোমার টাইম থাকে অবশ্যই অন্যগুলো পড়ে কিন্তু এটা অবশ্যই পড়বা হ্যাঁ বিলিশটা 20 হ্যাঁ ঠিক আছে ওষুধ একদম পারফেক্ট ওষুধ খাও ভালো ওষুধ দিয়েছে হ্যাঁ এবং গরম পানি খাও মধু কালো জিরা আর টেনশন করবো না ঠান্ডা মাথায় লিখতে থাকো ইনশাল্লাহ ভালো পরীক্ষা হবে আর যেটা বলতেছি যা আছে সব লিখবা খালি লিখবা তা প্যাসেজের ক্ষেত্রে ওই যে ইম্পর্টেন্ট মূল অর্থ তো তুমি জানোই শব্দের অর্থ খুব বেশি মুখস্থ করার এখন দরকার নেই মূল জিনিসটা ওইটার হচ্ছে প্যাসেজের তুমি হচ্ছে যে দেখবা যে ওইটা কি আকারে আসতে পারে যে হচ্ছে যে 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে না যে হ্যাঁ এটার হচ্ছে যে ধরো যে তোমার ওটাকে কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইটার তুমি 5টা 10টা ওই যে চুজ দ্য কারেক্ট অপশন ওইটা হচ্ছে যে তোমার যে গাইড আছে যা বই আছে যেখান থেকে ওইখান থেকে জাস্ট প্রশ্নের উত্তরটা জাস্ট খালি মেইন উত্তরটা খালি লিখবে মেইন উত্তরটা যে এইটা হচ্ছে মূল হচ্ছে আনসার সে আনসারটা জাস্ট লিখলাম যে ভাই কিভাবে লিখবো এখন দেখে লাগ যে ভাই এটা আবার কেমন কোথায় আমি যেটাকে সেটা করো এখন যদি তুমি চিন্তা ভাবনা করার তোমার পরীক্ষার আগে না এখন ওই টাইম নেই এটা ছিল যখন তুমি বছরের অল্প অল্প করে তখন এটা প্র্যাকটিস তোমরা তো মূর্খ তো এই জন্য তো এই অবস্থা তাই এখন বুদ্ধি কি যে ভাইয়া কি করছেন যে হ্যাঁ ওইটার উত্তর যেটা দেখে যে আচ্ছা এইটার ওইটা উত্তর এটা তোমার খেয়াল রাখতে হবে এবং লেখার মধ্যে কি লিখতে হবে আচ্ছা এরপরে হচ্ছে যে তোমার ওই যে কোশ্চেন্স এর আনসার দেওয়ার ক্ষেত্রে মৌলিক বুদ্ধি তো আমি বলছি যে স্ট্রাকচার চেঞ্জ করে ওই প্যাসেজ গুলো থেকে প্রত্যেকটা প্যাসেজ থেকে যে কোনো 5টা প্রশ্ন দেখবা যে বোর্ডে কোন টাইপের প্রশ্নগুলো আসছে ওগুলো থেকে জাস্ট খালি স্ট্রাকচার ওইখানে অনেক কঠিন করে বইয়ে দেওয়া থাকে অত কঠিন লাগে না সহজ ভাবে সুন্দর করে দিলেই হয়ে যাবে ঠিক আছে ওকে এরপরে ক্লোজ টেস্টের ক্ষেত্রে পড়লা উত্তরগুলো অপশনগুলো আচ্ছা এখানে ওই যে মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি লিস্টটা দিয়ে দিবে সাজেশনের সাথে ওইটাকে পড়তে থাকো ঠিক আছে হ্যাঁ ইম্পর্টেন্ট ভোকাবুলারি যে লিস্ট আছে সেটা দিয়ে দিবে ওই সাজেশনের সাথে ওইখান থেকে ওই শব্দগুলো জাস্ট লিখে ফেলবা যে আচ্ছা এইটার সাথে এইটা যে কোনো ক্লোজ টেস্ট যখন করবা উইদাউট আকারে করবা মানে উপরে অপশন দেওয়া থাকলে ওইটা উইদাউট আকারে করবা রিয়ারেঞ্জ যেটা আছে রিয়ারেঞ্জের ক্ষেত্রে ঘটনাটা আছে না ওইটা তো একটা মেইন আচ্ছা আমাদের রিয়ারেঞ্জ গুলো তো সব রেডি আছে হ্যাঁ দিয়ে দিবি তুই বলবো এখন ওইখানে আমরা বাংলা অর্থ সহ আছে না সব করা হ্যাঁ তাহলে ওই জিনিসগুলো সুন্দর করে ওইখানে থেকে দেখে বলবো তা এগুলা তো তোমার একটা বই থাকার কথা না তো মূর্খ এত টাকা খরচ করে বই কিনতে পারো না তা বই থেকে তো তোমার পড়ার কথা আমি তোমাকে সিস্টেম দেখাই দিলাম হ্যাঁ এইভাবে তুমি পড়বা ঠিক আছে হ্যাঁ এই অনুযায়ী তাহলে প্যাসেজ ক্লোজ টু রিয়ারেঞ্জ এইখানে তোমার কিন্তু 60 তুমি এখানে 55 থেকে 60 পাইতে পারো তাহলে এইটা যদি আল্লাহর মধ্যে প্যাসেজ যদি তোমার আল্লাহর মধ্যে জানার মধ্যে থাকে ক্লোজ টেস্ট রিয়ারেঞ্জ তাহলে তোমার গেম চেঞ্জ হয়ে গেল এর পরের আইটেম গুলো কি আছে তোমার খেয়াল কাছে নিশ্চয় যে এই যে প্যারাগ্রাফ রাইটিং তারপরে হচ্ছে যে প্যারাগ্রাফের পরে তুমি দেখবা যে স্টোরি রাইটিং আছে তাহলে এইটা আজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এইটা আজকে আর রাতে আর কতক্ষণ পড়বো 10টা 10:30 11টা পর্যন্ত ঘুমায় যাও সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করবো এইটাতে সর্বোচ্চ ফোকাস করতে তারপরে দুপুরের পরের দিক থেকে এইটা আইটেম একটু জাস্ট রিভিশন রাখবা তার সাথে প্যাসেজ এই যে প্যারাগ্রাফ স্টোরি যে আইটেম গুলো আমি দেখাইছি তার ফ্লো চার্ট তারপরে ফর্মাল রাইটিং প্রত্যেকটা আছে না
প্যারাগ্রাফ ধরো একটা লিখলা, তারপরে স্টোরি রাইটিং একটা, মানে প্রত্যেকটা আগে একটা একটা করে করবো। তারপরে ধরো যে হচ্ছে তোমার ফর্মাল আর ইনফর্মাল লেটার্স, এটা একটা লিখলা। তারপরে হচ্ছে যে তোমার ইমেইল অথবা ইনফর্মাল যে কোনো আসতে পারে, তো দেখে দেখে হইলেও লেখো, খালি লেখো। এবং আমি তোমাকে যে বুদ্ধি দিচ্ছি এটা ফলো করো। পরশুদিন আমি বলবো, তো তুমি যেই লেভেলের স্টুডেন্ট, তোমার জীবনের সবচেয়ে সেরা পরীক্ষা তুমি পরশুদিন ইনশাল্লাহ দিবা, যদি আমার এই ফর্মুলা অনুযায়ী। আর যদি এসে ভালো কোনো ফর্মুলা থাকে সেটা ফলো করো। আমি তোমাকে যেটা দিলাম তুমি এটা দেখো করে যে জিনিসটা কিরকম হয়। ঠিক আছে, যা বলতেছে এই অনুযায়ী করো। এবং যে ভাই এতদিন পড়লে তো খুব ভালো হইতো, হ্যাঁ ওই তো ওই যে মানুষ তো মরার আগে যদি অনেকে ওই সময় সূরা ওই যে কি কয় এটা আল্লাহ যে কালেমা পাঠ করে যদি আল্লাহ চায় বেহেশত হয়ে যেতে পারে, তো তোমাকে যে অনুযায়ী দিয়েছি সেই অনুযায়ী গোটাল ক্লাসটা দেখো এখানে, হ্যাঁ সব বোঝানো হয়ে গেছে। তাইলে আরো যদি কোথাও বুঝতে সমস্যা, সামারি রেডি আছে, ওটা পেজে আপলোড দিয়ে বলবো। আগে সাজেশনটা দাও, কালকে পেজটা একটু চোখে রাখো, গার্ডিয়ানদেরকে বলো যে দেখেন তো কোনো জিনিস দিয়েছে কিনা, সেটা হচ্ছে যে দেখবা যে পেয়ে গেছো পেজে। ওই অনুযায়ী তুমি সুন্দর করে হচ্ছে লিখতে থাকো। তার মানেটা কি, তোমার পড়ার সিস্টেমটা কি হলো, প্যাসেজ থেকে শুরু করে একটা প্যাসেজ, দুইটা ক্লোজে দুইটা রিয়ারেন্স, এরকম করে এইটা এই যে প্যাসেজ ক্লোজে রিয়ারেন্স, এটা খুব যত দ্রুত পড়তে পারো। পড়া মানে জাস্ট মূল উত্তরটা লিখবা, জাস্ট ব্রেন সুপার হয়ে যাবে। আর সব লিখবা নীলকালি দিয়া, নীলকালি দিয়া যেটা বললাম। এবং লিখতে হবে, ঠিক আছে, লিখো রিভিশন দাও, লিখো রিভিশন দাও। এইটা কালকে ইনশাল্লাহ দুপুর 2টা 3টা পর্যন্ত করো। তারপর 3টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই যে প্যাসেজ স্টোরি, তারপরে হচ্ছে যে এই যে ফ্লো চার্ট আছে না, একটা সরি প্যাসেজ বলছি, প্যারাগ্রাফ একটা লিখলা, তার 5-7 মিনিট পরে ধরো যে একটু স্টোরি একটা লিখলা, তারপর একটা হচ্ছে ইনফরমাল লেটার্স লিখলে, একটা দেখে দেখে লিখলে তোমার ব্রেইনে এটা একদম রিজার্ভ হয়ে যাবে। যেটা বলতেছি সেটা করো। পরশুদিন পরীক্ষা দিবা না, আমাদের পেজে পোস্ট করবে তো যে তোমার স্যারের বুদ্ধি অনুযায়ী করলে তোমার পরীক্ষা ভালো হয়েছে না খারাপ, তুমি নিজের মন থেকে বলবে। লিখে দিচ্ছি ইনশাল্লাহ যে ভাইয়া জীবনে তুমি যে লেভেলের এখন স্টুডেন্ট, ঠিক আছে, যে তুমি যদি আগে পরীক্ষা নর্মালি 75 পাইতে, ইনশাল্লাহ এই অনুযায়ী তার প্রত্যেকটা সাবজেক্টে 15-20 নাম্বার করে বেড়ে যাবে ইনশাল্লাহ, এটা আশা করি। কারণ তুমি স্টুডেন্ট ছিল 60 নাম্বারে, তাহলে 75-80, স্টুডেন্ট ছিল হচ্ছে 70-এর, তাহলে 85-90, স্টুডেন্ট ছিল 50-এর, তাহলে 65-70। বুঝতে পারছো, এইটা ইনশাল্লাহ তোমার জন্য গেম চেঞ্জিং হবে আশা করি। বাকিটা আল্লাহ বসা, রাব্বি যদি নেলমা করে পড়তে পার, পানি ঠিকভাবে খাইতে হবে, ঘুম তাড়াতাড়ি আজকে রাতে ঘুমায় যাইতে হবে, দেরি করার দরকার নেই। ব্রেনটা অ্যাক্টিভ মানে হচ্ছে পড়াটাকে লং টার্মে রিজার্ভ করার জন্য ঘুমাইতে হবে। আর পড়ার মাঝখানে মাঝখানে একটু চোখ বন্ধ করে ইয়া করবা, চোখ বন্ধ করবা, একটু উঠবা, ঠিক আছে, একটু বুক ভরে শ্বাস নিবা, ছাড়বা, খেজুর খাবা, ভালো লাগবে। আর পড়াটা কোনো টেনশন নেওয়ার দরকার নেই, রিল্যাক্স হইতে দাও। দেখো অনেক স্টুডেন্ট সারা বছর পরেও ভালো করতে পারে না কেন, পরীক্ষার মাঝখানে সে সিস্টেম দেয়, মেজাজ গরম, হ্যান ত্যান, অসুস্থ হয়েছে, ওইটা আল্লাহর রহমত। ঠান্ডা মাথায় পড়ো, যা হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করে সুন্দর করে, হ্যাঁ হ্যাঁ, একদম দেখবা যে খুব সুন্দর একটা পরীক্ষা হবে। তাহলে এইটা যেটা তোমাদের 2টা পিডিএফ এই যে খুব দ্রুত মানে তোমাদের পাঠাই দিচ্ছে ইনশাল্লাহ। এবং তোমাদের প্রথমে সাজেশনের সাথে ভোকাবুলারি, আর ওই যে রিয়ারেন্সটা, তারপর ক্লোজ টেস্ট, হ্যাঁ তারপর ওই যে বুঝাইতে পারছি তো, এই যে এগুলো সুন্দর করে ওদের তোমাদের একটা পোস্ট দিব, ওই পোস্টে দ্রুত ইয়া করে তোমার সমস্ত ইমেইলে বোধহয় দিবে না, হ্যাঁ আমি শুনে দেখেন স্যার কি বলে, কথা বলে আমি তো জানি না কিভাবে আপনারা দেন, হ্যাঁ যেভাবে ইনস্ট্রাকশন আসতেছে ক্লাস শেষে 10 মিনিটের মধ্যে, ওই অনুযায়ী তোমার হচ্ছে যে চলে যাবে। এবং বারবার বলছি লিখতে হবে। এবং ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ তুমি দেখো এই যে বুদ্ধিটা এই ক্লাসের মধ্যে আমি কতক্ষণ আছি, 1 ঘন্টা 35-37 মিনিট এই ক্লাসে যা যা বলছি, তার মধ্যে তো একজন ভদ্র আমার ছোট ভাই না, যে ক্লাস প্রথমে এসে তো খুজুর খাজার লাগাইছিল না, 27-এর স্টুডেন্ট। তো দেখো যে ভাই আমরা পড়াই তোমার পড়াটাকে ইজি করতে, আমাদের সিস্টেম আমাদের মতো, যে ভাইয়া তোমাকে কি দেখে দেখে কোনো প্যাসেজ পড়াই কিছুই করলাম না, তোমাকে সাজেশন দিলাম, এই জিনিসগুলো মাথায় দিলাম, কিভাবে পড়তে হবে সেটা তোমাকে দিচ্ছি, তোমাকে একটা ইনশাল্লাহ পিডিএফ দিব, দেখো যে তোমাকে পড়াটা হেল্প করতেছে কিনা। অনেক পেজ তো ক্লাস নিবে, দেখো তোমার কোনটা বেশি হেল্প করতেছে, তারপরে রেজাল্ট পরশু দিনই তো পরীক্ষা হয়ে যাবে, তুমি নিজেই তো বুঝতে পারবে যে ঠিক আছে। বা সেম লেভেলে 2টা স্টুডেন্ট, একজন আমাদের বুদ্ধি অনুযায়ী পড়ো, আর একজন অন্য, যার যেটা ভালো লাগে, যেটা তোমার মনে হয় যে বেশি তোমার জন্য পারফেক্ট হবে, সেই অনুযায়ী ইনশাল্লাহ পড়ো। হ্যাঁ ইনশাল্লাহ। স্যার এক্সাম হলে ব্লু পেন দিয়ে আনসার লেখা যাবে, অবশ্যই লেখা যায়। অনেক টিচার বোধহয় নিজে জানে না, তুমি যদি কালো দিয়ে লিখতে পারো, ব্লু দিয়েও লিখতে পারো, ঠিক আছে, এটাই নিয়ম। কিন্তু অনেক টিচার জানে না, তারপর তুমি টিচারকে একটু জিজ্ঞেস করো, অনেক টিচার নিজেও জানে না নিয়ম, ঠিক আছে। বিসিএস লেখা যায় ব্লু দিয়ে, এবং এই যত পাবলিক পরীক্ষা আছে নীল এবং কালো, তা তো কালো দিয়ে তো লেখা যাবে, ব্লু দিয়ে। শুনে দেখো, যদি তোমার সন্দেহ থাকে তাহলে অবশ্যই লেখা যাবে, কালো আর নীল এই দুইটাই হচ্ছে ইয়ার কাজ, হচ্ছে যে পরীক্ষা লেখার কাজ। তা আশা করছি ইনশাল্লাহ খুব সুন্দর একটা পরীক্ষা হবে। আর
ইয়াটা যেটা রয়েছে, এই যে তোমার সাজেশনটা যেটা, এটা ইনশাল্লাহ তোমাদের একটা পোস্ট করবে পেজে, এই পেজের পোস্টের উপরে। আর এরপরে ইনশাল্লাহ পরশু দিন আল্লাহ বাসিল সহি সালামতে তোমাদের 6 তারিখে পরীক্ষা হওয়ার পরে 6 তারিখে সন্ধ্যা 7:30টার দিকে ইনশাল্লাহ আবার আমাদের ক্লাস আসবে যে ইংলিশ সেকেন্ড পেপারে, ঠিক আছে? তাহলে ফিজিক্স ফার্স্ট পেপারের পরে আসবে, ইংলিশের পরে ফিজিক্স ফার্স্ট পেপার আসবে, ফিজিক্স সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, বোটানি এবং জুলজি। পয়েম একটা না কয়েকটা আমি ওই যে আমাদের সামারির মধ্যে দিয়ে দিয়েছি, একটা দুইটা দেওয়া আছে না, ওই যে অ্যাপ্রিসিয়েটিং পয়েম গুলো, যেগুলো ইম্পর্টেন্ট কয়েকটা দিয়েছি, ওইখানে লেখা আছে, তুমি দেখে ইনশাল্লাহ লিখতে পারবা, কোনো টেনশন নেই। কারণ টাইম বহুক্ষণ চলে গেছে, আমি টার্গেট ছিল যে 1 ঘন্টায় শেষ করব, কিন্তু মেজাজটা প্রথমে গরম হয়ে গেল এই জন্য। হ্যাঁ, হ্যাঁ। জিয়াদ আলী বলছে স্যার টিচার যে মানা করছে তাই লিখিও না, কিন্তু আসলে লেখা যায়, বললাম না টিচার নিজে জানে না। এটা দিয়ে একটা ভিডিও দেওয়া লাগবে যে নীল কালি দিয়ে যে খাতায় লেখা যায়, না জানলে আমি কি কব, ওই যে কালো দিয়ে তেলে লেখা, কিন্তু লেখা যায়। এটা হচ্ছে নিয়ম। যেমন ওই যে তোমাদের ইয়ার ক্ষেত্রে, রিঅ্যারেঞ্জিং এর ক্ষেত্রে শুধু আনসারের ওই যে ইয়াগুলো 1 2 3 মানে এক কথায় বুঝাইতে পারছি তো, রোমান নাম্বার গুলো লিখবা না, আমি বললাম, গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? ইনশাল্লাহ খুব ভালো করবা। তা আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আমরা তো এই যে এই ভোকাবুলারি লিস্ট চলে আসবে, এরপরে দেখবা যে এই যে ফার্স্ট পেজ মার্ক ডিস্ট্রিবিউশন, হ্যাঁ এটা তো দেখাই দিয়েছে, আর হচ্ছে সাজেশন সহ ইনশাল্লাহ সবকিছু চলে আসতেছে। তো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকো, আসসালামু আলাইকুম।